আমি এই বিয়ে করব না। প্লিজ আপনারা আমার কথা বিশ্বাস করেন। আমি ওনাকে চিনিও না। আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, সেইখানে উনি আমার গাড়িটা এইভাবে দেখে ঠিক করে দিতে এসেছিল। আর একটা ট্রাক ব্রেক ফেল করে আমাদের উপর উঠে যেতে নিয়েছিল। তখনই উনি আমাকে বাঁচাতে গিয়ে দুজনেই পা পিছলে গড়াতে গড়াতে নিচে পড়ে যায়। প্লিজ আপনারা দয়া করে আমাদের বিয়ে দিবেন না। উনি যা বলছে সম্পূর্ণ সত্যি কথা। প্লিজ আমাদের যেতে দেন। আপনারা যা দেখছেন ওইটা আসলে সত্যি না। আমি গড়তে গড়তে ওনার বুকের উপরে ছিলাম, আর উনি ব্যথা পেয়ে চিৎকার করে উঠেছিল। তাছাড়া কিছুই না। প্লিজ আমাদের যেতে দিন। আমি আর মেয়েটা জোর করতে লাগলাম, কিন্তু কেউ আমাদের কথা বিশ্বাস করলো না। দুইজনকে জোর করে বিয়ে পড়িয়ে দিল। রিয়া বসে থেকে কান্না করতে লাগলো। আমি বুঝতে পারছি না রিয়াকে কিভাবে সান্ত্বনা দিব। আমি উপায় না পেয়ে রিয়ার দিকে টিস্যু এগিয়ে দিয়ে বললাম, কান্না করেন না। কান্না করে আর কি হবে, যা হবার হয়ে গেছে। এই নেন টিস্যু, মুখ মুছে নেন। আমি কথাটা শেষ করতে মেয়েটা রেগে আমার দিকে তাকিয়ে বলল, খুব মজা লাগছে আপনার, তাই না? আমার মতো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পেরে। আপনি জানেন, আমার ফ্যামিলি যদি এটা জানে তাহলে আমাকে মেরে ফেলবে এমনিতেই। আমাকে ঘুরতে দিতে চায় না। আমি সবাইকে জোর করে রাজি করিয়ে বান্ধবীর সাথে ঘুরতে এসেছিলাম। আর এখন যদি আমার ফ্যামিলির কেউ জানে আমি তাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছি, তাহলে আমাকে ওখানেই কুপিয়ে মেরে ফেলবে। আজব, আপনি কিসের সুন্দর? আপনাকে পেতনির মতো লাগে, আবার নিজেকে সুন্দরী দাবি করেন। আমার বয়ে গেছে আপনাকে বিয়ে করতে। শুনেন, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি। দেখেন, এইসব তো কেউ জানে না, আর ওই গ্রামের মানুষজন ছাড়া কেউ জানেও না। সো এত চিন্তা নাই। যদি পরিচিত কেউ দেখে ফেলতো তাহলে সমস্যা হইতো। সবাইকে বলে দেওয়ার ভয় থাকতো। শুনেন, কান্না না করে এসব ভুলে যান। মনে করেন কিছুই হয় নাই। আপনি যেমন ভয় করছেন তেমন আমারও ভয় আছে। আমার ফ্যামিলি জানলে অনেক কষ্ট পাবে। যাই হোক, উঠেন, আপনাকে হোটেলে দিয়ে আমি আমার আন্টির বাসায় যাব। সন্ধ্যা হয়ে গেছে, চলেন তাড়াতাড়ি। আমার কথা শুনে মেয়েটা বসে না থেকে আমার সাথে হাঁটতে লাগলো। গ্রামের মানুষজন আমাদের নানা কথা বলতে লাগলো। আগে কাহিনী জানতে হলে ফ্ল্যাশব্যাক যেতে হবে। খালামণি, আমি আর খাবো না, আমি একটু বের হব। কি বলিস? একা বের হবি? হুম, এই 7 দিনে আমি সব চিনে ফেলছি। আমার জন্য চিন্তা করো না। আমি খালামণির সাথে কথা বলে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে খালাতো ভাইয়ের বাইক নিয়ে বের হইলাম। কিছু দূর যেতেই অনেক শীত লাগতে লাগলো। পরে আবার বাসায় গিয়ে জ্যাকেট পরে রওনা দিলাম। সারা দিন ঘোরাঘুরি করে 3টার দিকে বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ সামনে একটা মেয়েকে দেখতে পাই। স্কুটির সামনে দাঁড়িয়ে আছে। অনেকের কাছে লিফট চাচ্ছে, বাট কেউ দিচ্ছে না। আমি এগিয়ে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম, আপনার কি কোনো সমস্যা হয়েছে? ওয়ালাইকুম সালাম। না, কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। ও, বাট আমি তো দেখছি আপনার স্কুটির একটা তার খুলে গেছে। জি। তাহলে মিথ্যা কেন বলছিলেন? এমনি। আমি কি হেল্প করব নাকি চলে যাব? মানে প্লিজ একটু সাহায্য করুন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মেয়েটাকে সাইডে যেতে বলে আমি সাইডের তারটা লাগিয়ে দিতে লাগলাম। লাগিয়ে দিয়ে যেই উঠতে যাব, সাথে সাথে মেয়েটা আমাকে টান দেয়। আমি নিজেকে সামলাতে না পেরে মেয়েটাকে নিয়ে নিচে গড়তে গড়তে পড়ে যাই। একটা গাছের সাথে গিয়ে ঠেকি। আমি মেয়েটার বুকের উপরে মাথা দিয়ে শুয়ে আছি, আর মেয়েটা চিৎকার করতে লাগে। ওই পাশ দিয়ে 3জন লোক যাচ্ছিল। আমাদের এই অবস্থায় দেখে অন্য কিছু ভেবে আমাদের তুলে নিয়ে আসছে। তারপর কি হলো দেখতে পেলেন। আমি আর মেয়েটা আবারও জঙ্গলের দিকে হাঁটা দিলাম। মেয়েটা এখনো কান্না করে যাচ্ছে। আরে প্লিজ, কান্না বন্ধ করবেন? আপনার এই কান্না আর চিৎকারের জন্য এমন হইল। আমি কতটা ব্যথা পেয়েছি সেটা আমি জানি। আমি তো মাথায় ব্যথা পাইছি। আমি কি আপনার মতো চিৎকার করছি? মেয়েটা রেগে কিছু বলতে যাবে, তখনই সামনে থেকে আমার খালাতো ভাই আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি ঠিক আছো? আমি তো ভয় পেয়ে গেছিলাম, সেই কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। তুই এখানে কিভাবে? আমি যখন খাবার খাচ্ছিলাম তখন পুলিশ আমাকে কল দিয়ে আসতে বলে।
আসলে জানতে পারি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। পুলিশ সবাই পুরো জঙ্গল খুঁজছিল, প্রায় 1 ঘন্টা পর তোমাকে পেলাম। ও আচ্ছা, তুই এসেছস, ভালো হয়েছে। তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয় নাই তো? না, আমি একদম ঠিক আছি। বাট তুই আবার খালামণিকে কিছু বলস নাই তো? মানে ভাইয়া, আম্মুকে তো সব বলেছি, আর আম্মু খালামণি আর খালুকে বলে দিয়েছে। সবাই অনেক টেনশন করছে। তাড়াতাড়ি বাসায় চলো। কি, আব্বু আম্মু জেনে গেছে? আল্লাহ, আমার আর এখানে থাকা হবে না। তুই এত তাড়াতাড়ি সবাইকে কেন বলছস? আমার কি দোষ? তোমাকে পাওয়া যাচ্ছিল না, কতটা ভয় পাইছি। যাই হোক, এই মেয়েটাকে। আমি রিয়া। আমি রাফি, আদিত্য ভাইয়ার খালাতো ভাই। ও আচ্ছা। কিন্তু আপনাকে আদিত্য ভাইয়ার সাথে কি কারণে? আর ভাইয়া, তুমি এই 1 ঘন্টা কই ছিলে? এত খুঁজলাম, কেউ পাইলাম না। আর এখন এখানে বুঝতে পারছি না। অনেক কথা, তুই হাট, তোকে বলছি। বাট হ্যাঁ, কাউকে বলতে পারবি না। যদি বলস তাহলে তোকে খুন করে রেখে দিব। তোমার কত সিক্রেট কথা তো আমি জানি। কোনোদিন দেখছো আমি কাউকে বলেছি কিছু? না, বাট এইটা অনেকটা গোপন কথা। আপনি এখন সবাইকে ছড়িয়ে দেন যে আমি আপনার স্ত্রী। রিয়া রেগে চলে যেতে নিল। রাফি হাঁ করে তাকিয়ে বলল, হাট। তারপর সব খুলে বলছি। আমি রাফি হাঁটতে লাগলাম আর রাফিকে প্রথম থেকে সব খুলে বললাম। রাফি হাঁ হয়ে তাকিয়ে আছে আমাদের দুইজনের দিকে। রাফি অনেক জোরে জোরে হাসতে লাগলো। মেয়েটা মানে রিয়া অনেক রেগে গিয়ে বলল, এই একদম হাসবেন না। আমি আছি দুঃখে আর উনি হাসছে। দেখেন, আমার সামনে হাসি বন্ধ করেন, না হলে কিন্তু একটা পাঁচ মেরে নাক ভেঙে ফেলবো। আরে আরে ভাবি, রেগে যাচ্ছেন কেন? এভাবে কারো বিয়ে হতে পারে? আমার বিশ্বাস হচ্ছে না। আগে দেখেছি প্রেম করে ধরা পড়লে বিয়ে হয়ে যায়, আর আপনারা দুজন কিছু না করে বিয়ে দিয়ে দিল সবাই। রাফি, মজা নিস না। এখন বুদ্ধি দিয়ে কি করব? এই বিয়েটা তো আর মিথ্যা না, সত্যি সত্যি হয়ে গেছে। কি আর, তোমরা এখন জামাই বউ এটাই মেনে নাও, আর সুযোগ বুঝে একদিন ফ্যামিলিকে বলে দিও। বাট এটা যদি খালো। কি, এত বড় ছেলে এখনো মার খায়? রিয়া কথাটা বলে জোরে জোরে হাসতে লাগলো। আমি রাগী লোক নিয়ে বললাম, এত হাসার কি হলো? আপনি মনে হয় মার খান নাই কারো হাতে? আমি বড় হওয়ার পর থেকে আমাকে কেউ মারা নাই, আর আমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। হ্যাঁ, দেখাই যাচ্ছে। হাঁটেন তো, রাগ হচ্ছে খুব। এই কার উপরে রাগ দেখান? খবরদার আমার উপরে রাগ দেখাবেন না। ধুর, এই রাফি, এই মেয়েটাকে নিয়ে আয় তো। এই যে আমার একটা নাম আছে, আমার নাম রিয়া, সো আমাকে মেয়ে মেয়ে করবেন না। ও আচ্ছা তাই। রাফি, এই মিস থুকু মিসেস রিয়াকে নিয়ে আয়, আমি যাচ্ছি। তোমার বউ তুমি নিয়ে আসছো, আমি কেন তাকে নিয়ে যাব? কথাটা বলে রাফি হাঁটতে শুরু করে দিল। আমি আর রিয়া একসাথে হেঁটে আসছিলাম। রিয়া কেমন যেন খুঁড়ায় খুঁড়ায় হাঁটছে। আমি বললাম, আপনি কি পায়ে ব্যথা পাইছেন নাকি? আপনার মতো দামড়া মার্কা ছেলে পড়লে পা কি আর আস্ত থাকে নাকি? এই, আপনার মুখে কি মধু দেয় নাই? এত তিতামার্কা কথা বলেন কেন? কি, আমি তিতা মার্কা কথা বলি? আপনাকে তো আমি। রিয়া যে আমাকে মারতে যাবে, সাথে সাথে আমি সরে গেলাম। রিয়া নিজেকে সামলাতে না পেরে সোজা লতাপাতার সাথে বেঁধে গাছের সাথে বাড়ি খেল। আমি হাসতে লাগলাম জোরে জোরে। রিয়া সামনের দিকে রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে দেখি রিয়া মাথা দিয়ে রক্ত পড়ছে। আমি তাড়াতাড়ি করে রিয়াকে ধরে বললাম, এই কি, আপনার কপাল তো কেটে গেছে। রিয়া আমার হাত সরিয়ে দিয়ে কান্না করতে লাগলো। রিয়া কান্না করতে করতে বলল, আমি ব্যথা পাইছি, আপনি খুশি হয়েছেন? রিয়া, আমি বুঝতে পারি নাই তুমি ব্যথা পাবে, দেখে আমাকে দেখতে দাও। রিয়াকে জোর করে ধরে রুমাল দিয়ে মাথা বেঁধে দিলাম। রিয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, খবরদার আমাকে টাচ করবেন না, একদম স্বামীর অধিকার নিয়ে আসবেন না। আপনি আপনার মতো যান, আমাকে আমার মতো যেতে দেন। রিয়া, কি বলছো? আমি কখন তোমার উপরে স্বামীর অধিকার খাটাতে গেলাম? তোমার মাথায় তো আমার জন্য কেটে গেছে, তাই আমি তোমাকে জোর করে মাথায় রুমাল বেঁধে দিয়েছি। রক্ত পড়া ভালো না, তাই এখানে স্বামীর অধিকার খাটানোর কি হলো? আমি জানি এইটা কেমন বিয়ে, হয়তো আমরা দুইজন মানি বা না মানি, আমাদের বিয়েটা তো আর মিথ্যা না, তাই না?
আর আমি এতটা খারাপ না যে একটা মেয়ের সাথে জোর করে স্বামীর অধিকার খাটাবো। আমি কথাটা বলে হাঁটতে লাগলাম। রাফি রিয়ার কাছে গিয়ে দুইজন কথা বলছে আর হাঁটছে। আমি আমার মতো রাস্তার কাছে আসতে ওঠার মতো রাস্তা খুঁজতে লাগলাম। ভাইয়া ওই পাশে রাস্তা আছে, ওটা দিয়ে উঠতে পারবে। আর তুমি ভাবিকে কোলে নিয়ে আসো, ভাবির তো হাঁটতে সমস্যা হচ্ছে। চুপ কর, কিসের ভাবি? ভাবি ভাবি করবি না তো, মেজাজটা গরম আসছে কিন্তু। আমি তোর ভাবি হই, তো ওই কেন আমাকে ভাবি বলবে না? ফালতু কথা বন্ধ করবেন। আপনি আমার স্ত্রী না, ওকে? আপনি কেবল আমাকে বলছেন। আমি আপনার সাথে স্বামীর অধিকার খাটাতে পারবো না। আর সেইখানে আমার ভাই কেন আপনাকে ভাবি বলবে? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। না আমি আপনাকে চিনি আর না আপনি আমাকে। সো এইসব ফালতু কথা না বলে আসেন। সরি, এত রেগে যাওয়ার কি আছে? অচেনা একটা পুরুষ ধরলে রাগ হবে না তো কি হবে? আমাকে কখনো আমার আব্বু আর ভাইয়া ছাড়া কেউ ধরে নাই, তাই একটু অন্যরকম লাগছিল। এইসব বকবক শোনার সময় আমার নাই। রাফি তাড়াতাড়ি চলতো, ভালো লাগছে না। মাথায় অনেক যন্ত্রণা করছে, পা দুইটা জ্বালা করছে খুব। কথাটা বলে আমি হাঁটতে লাগলাম। তখন পিছন থেকে রিয়া বলল, আপনার মাথায় ব্যথা পাইছেন নাকি? রিয়ার কথায় কোনো উত্তর না দিয়ে আমার মতো হাঁটতে লাগলাম। রাফি আর রিয়া একসাথে আসতে লাগলো। আমি লতাপাতা ধরে উঠে পড়লাম। রিয়া আর রাফি নিচ থেকে বলতে লাগলো, ভাইয়া তুমি এত স্বার্থপর কেন? ভাবিকে তো ধরতে পারতে, তাই না? আমি না হয় ছেলে মানুষ, একা উঠে যাব, ভাবি কিভাবে উঠবে এত দূর? ওই সাইডে দেখ, ওঠার মতো রাস্তা আছে। তুই ওনাকে ধরে নিয়ে আয়, আমি এখানে অপেক্ষা করছি। আবার আমি ধরলে আবার বলবে আমি ওনার উপরে অধিকার খাটাচ্ছি। সরি বললাম তো এখনো সেই কথা নিয়ে বসে আছে। ভাবি আমার পিছন পিছন আসেন, ওর কথা বাদ দেন। আমি সাথে সাথে উপরে হাঁটছি আর ওদের দেখতে লাগলাম। বেশ কিছু দূর থেকে দুইজন উঠতে লাগলো। রাফি রিয়ার হাত ধরে টান দিয়ে তুলতে লাগলো। রাফি আমার দিকে রাগী লুক নিয়ে বলল, ভাইয়া রাগ উঠে যাচ্ছে কিন্তু। আমি সামনের গাছ থেকে একটা ডাল ভেঙে রাফির দিকে দিলাম। রাফি ডালটা টেনে ধরতে আমি টান দিতে লাগলাম। দুইজন আস্তে আস্তে উঠে আসলো। তখন পিছন থেকে পুলিশের গাড়ি আসলে তিনজনকে তুলে থানায় নিয়ে গেল। থানা থেকে জানতে পারলাম ওই ট্রাকটা অল্পের জন্য আমাদের বাইকের স্কুটির উপরে তুলে দেয় নাই। রিয়া ওর স্কুটি নিয়ে গাড়ি চালাতে গিয়েও পারছিল না। ভাবি এই পা নিয়ে চালাবেন? আপনি এক কাজ করুন, আজকে আমাদের বাসায় চলেন, আপনাকে সকালে হোটেলে দিয়ে আসবো নি। না ভাই, এখন যেতে হবে। আব্বু আম্মু যদি জানতে পারে তাহলে অনেক সমস্যা হবে। সবাই আমার জন্য হয়তো চিন্তা করছে। এমনিতেই ফোনটাও কোথায় যে পড়ে গেছে সেটাও তো জানি না। আপনার ফোন আমার কাছে, গাছের কাছে পাইছি। রিয়াকে ফোন দিতেই রিয়া তাড়াতাড়ি করে ওর এক বান্ধবীকে কল দিয়ে কথা বলতে লাগলো। আমি আর রাফি ভ্রু কুচকে তাকিয়ে দেখতে লাগলাম। কথা শেষ হতেই রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। উফ, বেঁচে গেছি। ওরা কেউ বাসায় বলে নাই, আর একটু হলে বাসায় কল দিয়ে দিত। ও আচ্ছা। ভাইয়া চল ভাবিকে হোটেলে দিয়ে আসি, এই অবস্থায় একা পাঠানো ঠিক হবে না। এমনিতেই বখাটে ছেলের অভাব নাই। তুই ওনাকে দিয়ে আয়, আমি বাসায় যাব। একা নাই, নিজের বউকে নিজে দিয়ে আয়। থাক, লাগবে না, আমি নিজেই একাই যেতে পারবো। রিয়া আবার স্কুটিতে স্টার্ট দিতে যাবে, খেয়াল করলাম ওর পা ব্যথা একদম ফুলে গেছে। আমি রিয়াকে বললাম, নামেন একটু একটু। কেন? নামতে বলছি, নামেন। রিয়া নামলে আমি স্কুটিতে উঠে বসলাম রিয়াকে বসতে বলে। রিয়া বসে পড়ল। রাফি মিটিমিটি করে হাসতে লাগলো। আমি একা চলতে পারবো, আপনি যান, বাসায় যান। আপনার তো মাথা ব্যথা করছে। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, চুপ করে বসে থাকেন। আর রাফি আমার পিছন পিছন আয়। আমি স্কুটি চালাতে লাগলাম। রিয়া আমার কাঁধে হাত রাখতেই সারা শরীর শিউরে উঠল। রাফি আমার পিছন পিছন আসতে লাগলো। আমি রাফিকে বললাম, রাফি ডাক্তারের কাছে যাব, সাইডে ঘোরা বাইক। আরে কি করবেন? দেখতে থাকেন। আমি রিয়ার কোনো কথা না শুনে ডাক্তারের কাছে চলে আসলাম। মাথায় অনেকটা ফুলে গেছে জ্যাকেটের কারণে, শরীরে তেমন একটা ব্যথা পাই নাই। পায়ে অনেকটা কেটে গেছে। সব জায়গায় ব্যান্ডেজ করে বাহিরে আসতে দেখি রিয়া হাতে মাথায় পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। আমি অবাক হয়ে বললাম, এত জায়গায় ব্যথা পাইছেন আর একবার বললেনও না? বলে কি হবে?
এই দুজনে এখন ঝগড়া করো না তো। ভাইয়া, আম্মু তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে। আগে ওনাকে রেখে আসছি, তারপর। ওকে। তিনজন বের হইলাম। রিয়া আমার কোমর জড়িয়ে ধরল, আমার পিঠে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রিয়াদের হোটেলে কিছুটা দূরে থামিয়ে দিতেই রিয়া বলল, কি হলো, থামলেন কেন? সামনে আপনার হোটেল, আপনি এইটুকু কষ্ট করে যান। আপনার ফ্রেন্ডদের কেউ দেখলে সমস্যা হতে পারে। ধন্যবাদ আমাকে এত সাহায্য করার জন্য। আমি রিয়ার স্কুটি থেকে নেমে পড়লাম। রিয়া স্কুটিটা নিয়ে হাঁটতে গেলে পড়ে যেতে নিবে, সাথে সাথে ধরে ফেললাম। একটা কাজ করেন, আপনার একটা ফ্রেন্ডকে কল দেন। এমনিতেই সাহায্য করবে, তার থেকে আপনারা আমার সাথে আসেন, আর না হলে আমাকে একা ছেড়ে দেন, আমি চলে যেতে পারবো। আমরা গেলে আবার আপনার সমস্যা হবে না তো? না, সবাইকে বলবো নি আপনারা দুইজন আমাকে সাহায্য করছেন। যা, সত্যি সত্যি তাই বলবো। চলেন। কি বিয়ের কথা বলে দিবেন নাকি? আরে না, চলেন তো, আমি বুঝে নিব। আমি আর কথা না বাড়িয়ে রিয়াকে নিয়ে হোটেলের সামনে চলে আসলাম। রিয়ার তিনটা বান্ধবী রিয়াকে দেখে কাছে আসলো। অনেক কিছু জিজ্ঞেস করাতে রিয়া এক এক করে বলতে লাগলো। বিয়ের বিষয়টা শুধু বলল না, সবাই আমাকে ধন্যবাদ দিল। আমরা টুকটাক কথা বলে চলে আসতে নিব, তখনই রাফি বলল, আপু, আপনার নাম্বারটা? ও হ্যাঁ, তোমার নাম্বারটা দাও, আমি কল দিচ্ছি। রাফি রিয়াকে নাম্বার দিলে রিয়া কল দিল। সাথে সাথে রাফি সেভ করে নিল। তারপর রিয়ার থেকে বিদায় নিতে আসতে যাব, তখন রিয়া বলল, এই যে শোনেন, বাসায় গিয়ে ব্যথার মেডিসিন খেয়ে নিয়েন, আর সাবধানে চলেন। নিজে চিন্তা করেন, আমার চিন্তা করতে হবে না। নিজে একটু সাবধানে থাকেন, আর মিষ্টি করে কথা বলা শিখে নিয়েন। আমার আর রিয়ার কথা শুনে রাফি হাসতে লাগলো। সাথে রিয়ার তিন বান্ধবী ও মিটিমিটি করে হাসছে। রাফি বাইকে উঠলে আমিও উঠলাম। রাফি স্টার্ট দিয়ে দিল। রিয়া আমাকে যতক্ষণ দেখা গেল ততক্ষণ তাকিয়েছিল। অনেক দূর যেতে রাফিকে বললাম, কিরে রাফি, তুই ওকে কি বলছস? ওই আমার সাথে এত মিষ্টি করে কথা কেন বললো? আমি তেমন কিছু বলি নাই, আমি শুধু বুঝিয়েছি বিয়ে হয়েছে যখন, তখন আর এত রাগ অভিমান ঝগড়া করে লাভ আছে। আর তোমার নামে কিছু প্রশংসা করেছি, এইটুকু, আর কিছু না। তোকে এত পাকনামি করতে কে বলছে? যাই হোক শোন, আমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে হবে, না হলে এইটা সমস্যা হবে কেউ জানলে। চুপ করো, ডিভোর্স কেন দিবে? শোনো, ভাবিকে কিন্তু দেখতে মাশাআল্লাহ। ভাবিকে প্রথম দেখাতে আমি তো ক্রাশ খেয়েছিলাম। যখন তুমি বললে আমার ভাবি হয়, তখন দিলটা ভেঙে গেছে। কি ফাজিল হইছিস তুই, খালামণিকে বলে দিব। তোর সবকিছুতে আম্মুকে রাখো কেন? আচ্ছা যাই হোক, প্লিজ ভাই, কাউকে কিছু বলিস না, ওকে? 1 মাস পর আপুর বিয়ে, আর এখন এইসব জানলে অনেক সমস্যা হবে। ভাইয়া, তুমি কি আমাকে এখন বিশ্বাস করো না নাকি? না রে ভাই, তা না, আসলে বিষয়টা অন্য বিষয় থেকে অনেক আলাদা, তাই মুখ ফসকে যদি বলে ফেলিস। আরে দূর না, চিন্তা করো না তো। আমি আর রাফি দুইজন কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় আসতে খালামণি তো অনেক বকা দিল। পরে আমি খালামণিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বোঝাতে পরে শান্ত হইল। আমি আর রাফি রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি বেলকনিতে গিয়ে আম্মুকে কল দিলাম। আম্মু, আমি ঠিক আছি, কিছুই হয় নাই। এই রাফি একটুতে কেমন করে বুঝো তো? সত্যি তুই ঠিক আছোস? আচ্ছা শোন, তাড়াতাড়ি বাসায় চলে আয়। যাবো তো আম্মু, আর 3 দিন থেকে পরে চলে যাব। ওকে, সাবধানে থাকিস। ওকে আম্মু, চিন্তা করো না। আমি এখন ফোনটা রাখছি। আমি ফোনটা রেখে রুমে ঢুকতে দেখি রাফি কারোর সাথে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে বলল, ভাইয়া এসে গেছো, এই নাও, ভাবি কথা বলবে। তুলি ভাবি নাকি? দে দে। আমি রাফির থেকে ফোনটা নিয়ে বললাম, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দেবরকে তো ভুলে গেছেন। ওই আমি আপনার বউ, আপনার ভাবি না। মানে কে আপনি? আরে বোকা, তুলি ভাবি না, ওইটা রিয়া ভাবি। ও আপনি? সরি, আমি ভাবছি রাফির ভাবি। যাই হোক, কিছু বলবেন? আপনার নাম্বারটা দেন তো। আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? স্বামীর নাম্বার নিব, এখানে এত কথা বলার কি আছে? আপনি কি নেশা করছেন? দেখেন, এত ন্যাকামি করে কথা বলতে হবে না। আমি এই বিয়ে মেনে নেই নাই, সো এইসব ন্যাকামি কথা বলার কোনো দরকার নাই। আর আমার ভাইকে আপনি আর কল দিবেন না দয়া করে। কথাটা বলে ফোনটা কেটে দিয়ে রাফির দিকে তাকিয়ে বললাম, রাফি বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তোকে ওনার সাথে কথা বলতে বলছি, এত বেশি বুঝোস কেন? আমি বেশি বুঝি না, এত রাগ দেখাবে না তো।
শোনো, এটা মানো বা না মানো, উনি তোমার বিয়ে করা স্ত্রী আর তুমি তার বিয়ে করা স্বামী। উনি তোমার সাথে এত ভালোভাবে কথা বলছে আর তুমি সেখানে এত ভাব দেখাচ্ছ। ওই মেয়েটা কতটা সহজ করে নিতে চাচ্ছে আর সেইখানে তুমি সম্পর্কটা কঠিন করে দিচ্ছ। শোনো, বাঙালি মেয়ের কাছে বিয়েটা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষের বিয়ে একবারই হয়, মানুষ বারবার বিয়ে করতে চায় না। ধরে নিতাম তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেল, তুমি অন্য কাউকে বিয়ে করলে, তাও তোমার মনে একটা কথা ভাববে, তোমার প্রথম স্ত্রী রিয়া নামের একটা মেয়ে, তেমন ভাবিরও একই অবস্থা হবে। ভাইয়া, এত কঠিন না করে সম্পর্কটা সহজ করো। সব বুঝলাম, বাট তুই এটা কেন বুঝতে পারছস না? আমরা একে অপরকে কোনোদিন দেখি নাই বা চিনিও না, কিভাবে হুট করে তার সাথে ক্লোজ হব? দেখো ভাইয়া, এটাই অনেক ভালো হবে। তুমিও সিঙ্গেল, তেমন ভাবিও সিঙ্গেল, তোমারও কোনো গার্লফ্রেন্ড নেই, তারও বয়ফ্রেন্ড নাই। তাই তোমরা চাইলে কিন্তু একে অপরকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, দুজনে সময় কাটাও। আস্তে আস্তে দেখবে দুজন একে অপরকে চিনতে পারবে, ভালোবাসতে পারবে। আর এখন তোমরা মিশলে সম্পর্কটা পবিত্র থাকবে, কোনো হারাম রিলেশন হবে না। রাফি, কথাটা শুনে কিছুক্ষণ ভেবে বললাম, কথাটা মন্দ বলিস নাই, বাট রিয়া কি চাইবে আমার সাথে মিশতে? শোনো ভাইয়া, তুমি তার স্বামী আর তুমি ছেলে, তাই তোমার উচিত ভাবিকে পটানোর সব ব্যবস্থা করা। ভাবির সামনে এমনভাবে প্রেজেন্ট করো যাতে ভাবি তোমাকে ভালোবাসতে পারে। আমি মেয়েদের কিভাবে পটাই আমি এটা পারি না, আমার দ্বারা এটা হবে না। আচ্ছা চল, অনেক ক্ষুধা লাগছে, খাইতে যাব। আগে ভাবিকে কল দিয়ে সরি বলো, ভাবি নিশ্চয় অনেক কষ্ট পাইছে। পারবো না, আমি কোনো অন্যায় করি নাই, তাই আমি পারবো না, এসব বাদ দিয়ে আয়। আমি হাঁটা দিলাম, তখনই রাফি রিয়াকে কল দিয়ে বলল, ভাবি, ভাইয়া আপনার সাথে কথা বলবে। আমি কারোর সাথে কথা বলতে চাই না, ফোন রাখো, তোমার ভাই জানলে তোমাকে বকা দিবে। আরে ভাবি, আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইবে, তাই আর কি আপনাকে কল দিতে বলেছে। ক্ষমা চাইলে নিজের নাম্বার দিয়ে কল দিয়ে ক্ষমা চাইতে বলো, না হলে দরকার নাই। আচ্ছা, ভাইয়ার ফোন দিয়ে কল দিচ্ছি। এত রেগে যান কেন ভাবি? রেগে যাব না, তোমার ভাইয়ের ব্যবহার দেখলে না আমাকে কত কিছু বললো। আচ্ছা, ভাইয়াকে বলি। রাফি ফোন কেটে দিয়ে হেসে বলল, ভাইয়া কল দাও। ভাইয়া, ভাবি মনে হয় তোমাকে একটু হলেও পছন্দ করে, না হলে এত কিছুর পর তোমার নম্বর দিয়ে কল দিয়ে ক্ষমা চাইতে বললো। বদমাইশ, আমি কল দিমু, আমার ভয় লাগছে, আমি কি দিয়ে কি বলবো? আরে ভয়ের কিছু নাই, ভাবির থেকে ক্ষমা চাইবে, তারপর সে এখন কেমন আছে, খাইছে কিনা, কি করে, এভাবে বলতে থাকবে। কল দাও। ধুর, আগে খেয়ে আসছি, চল। আরো রেগে যাবে কিন্তু, কল দাও আগে। ওই যে খালামণি ডাকছে, তাড়াতাড়ি আয়। আমি আর রাফি দুইজন খাবার খাইতে গেলাম। আমি তাড়াতাড়ি খেয়ে রুমে আসলাম। রুমে এসে রাফির ফোন থেকে ওর নাম্বার নিয়ে কল দিতে গিয়েও দিতে ভয় লাগতে লাগলো। বারবার কল দিয়ে কেটে দিতে লাগলাম। তখনই রাফি এসেছে, কল দিয়ে বলল, উফ, কল কাটলে হাত ভেঙে ফেলবো। তুমি না ছেলে মানুষ, ছেলে হয়ে এত ভয় পাইলে চলবে? ওই যে ভাবি কল ধরছে, কথা বলো। ফোনটা কানে নিতেই ওই পাশ থেকে রিয়া বলল, আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম, জি আমি আদিত্য। আদিত্যকে? আমি আদিত্য মানে চিনতে পারছেন না? দুঃখিত, না চিনতে পারছি না। আমি আপনার স্বামী। ও, আপনার নাম আদিত্য? সরি, মনে ছিল না। এই ওয়েট, আপনি আমার নাম ভুলে গেলেন কিভাবে? রাফি তো আমাকে কতবার নাম ধরে রাখছে। আপনি ইচ্ছে করে আমাকে না চেনার ভান ধরছেন নাকি? ইচ্ছে করে না চেনার ভান করছি, তাতে আপনার কি? কিছুই না, আমার যাই হোক, সরি তখনকার ব্যবহারের জন্য। এত কঠোরভাবে কেউ সরি বলে? মিষ্টি করে বলতে পারেন না? আপনার আম্মু কি আপনার মুখে মধু দেয় নাই? রাগে গজগজ করতে করতে লাগলাম। রাফি আমাকে শান্ত থাকতে বলল। আমি শান্ত কণ্ঠে বললাম, আমাকে আমার কথা ফিরিয়ে দেওয়া হচ্ছে তাই না? যাই হোক, খাইছেন? আপনি? জি। ও আচ্ছা। কি করেন? শুয়ে আছি। আপনি কি করেন? বসে আছি। ও আচ্ছা। আমি আর কথা খুঁজে না পেয়ে চুপ হয়ে গেলাম। অনেকক্ষণ দুইজন নীরবতা পালন করতে রিয়া বলল, কি ব্যাপার, এইভাবে চুপ থাকবেন নাকি? কিছু বলবেন? মানে কি বলবো আসলে বুঝতে পারছি না। আমার কথা শুনে রিয়া হাসতে লাগলো।
রিয়া হাসির শব্দটা শুনে বললাম, মাশাল্লাহ, অনেক সুন্দর করে হাসেন তো। তাই? হুম। আচ্ছা, আপনার ব্যথা এখন কমছে কি? একটু মনে হচ্ছে জ্বর আসবে। ও মেডিসিন খেয়ে নেন। আচ্ছা, আমি এখন রাখছি, আমার বেস্ট ফ্রেন্ড কল দিয়েছে। আমার থেকে কি আপনার বেস্টু বেশি আপন নাকি? হ্যাঁ, আমার বেস্টু সব থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ, তারপর বাকি মানুষ। ফোন রাখেন, বাই। রিয়া আর কিছু বলতে যাবে, তার আগেই আমি ফোনটা কেটে দেই। রাকিবের ফোন ধরতেই রাকিব বলল, কি রে, তুই এত কার সাথে কথা বলছিলি? তেমন কারোর সাথে না। দোস্ত, কেমন আসছস? তোকে অনেক মিস করছি রে দোস্ত। উফ, কবে কলেজ খুলবে, কবে আবার তোর সাথে দেখা হবে? আরে দোস্ত, আর তো 20 দিন পর কলেজে খুলবে, তারপর আমরা আবার সে আগের মতো কলেজে যেতে পারবো, আড্ডা দিতে পারবো। এই আদিত্য একটা কাজ করতো, হুম, বল। আমাদের বাসায় চলে আসলে তো পারস। ইয়ে মানে দোস্ত, এখন কিভাবে যাব? শোনো, 1 সপ্তাহ পর তো ভার্সিটিতে চলে যাব, তখনই তোর ফ্যামিলির সাথে দেখা করব। আর ও হ্যাঁ, তোকে যে বাসা ভাড়া করে দিতে বলছিলাম। করছি ভাড়া, আমাদের বাসা থেকে 5 মিনিট যেতে হয়। তোকে বললাম আমাদের বাসায় থাকতে, তুই তো আমার কথা শুনতেই রাজি না। ধুর, এইভাবে তোর বাসায় থাকলে কেমন দেখাবে? আর একদিনের তো ব্যাপার না, থাকতে হবে 4 বছর। তাতে কি? অনেক কিছু। যাই হোক, খাইছস? হ্যাঁ খাইছি, তুই খাইছস? হ্যাঁ খাইছি। আচ্ছা দোস্ত, আমার না ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, তুমি ঘুমিয়ে যা, আবার রাত জাগিস না। তোর ভাবির সাথে একটু কথা বলবো, তারপর ঘুমিয়ে যাব। ওকে। আমি ফোনটা কেটে দিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে গিয়ে শরীরটা অনেক ব্যথা করছে, মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছে। রাফি আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া ফ্রেশ হয়ে আসো, ভাবির নাকি জ্বর এসেছে, দেখতে যাব। কোন ভাবি? আরে তোমার বউয়ের জ্বর অনেক, হসপিটালে ভর্তি হয়েছে। কি, এত জ্বর? হ্যাঁ, তুই কিভাবে জানলি? সকালে ভাবিকে কল দিয়েছিলাম, তখনই ওর ফ্রেন্ড বলল। ও আচ্ছা। আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। খাবার খেয়ে রাফিকে নিয়ে সোজা হসপিটালে চলে গেলাম। কেবিনে গিয়ে দেখি রিয়া শুয়ে আছে। আমাকে দেখে বলল, আপনি এখানে? আপনি এখন কেমন আছেন? সকালে খাইছেন? না, খাবার আনতে গেছে আমার ফ্রেন্ড। আমার জন্য আজ আপনার এই অবস্থা, আমাকে ক্ষমা করে দিয়েন। আরে কি বলেন, আপনার কি দোষ? ব্যথায় জ্বর এসে গেছে, এখানে আপনার কি দোষ? এখানে আমারও দোষ আছে। তা আপনার ব্যথা কমছে কি? হ্যাঁ, কমছে, মাথায় একটু ব্যথা আছে জাস্ট। আপনার মাথাটা গাছের সাথে বাড়ি লাগছে, এদিকে আসেন তো দেখি। আমি কাছে যেতেই রিয়া আমার মাথাটা ধরে দেখতে লাগলো। আমি রিয়ার হাত ধরে ফেলি। রিয়া আমার দিকে তাকিয়ে আছে। তখন রিয়ার ফ্রেন্ড খাবার নিয়ে আসলে আমি দূরে দাঁড়িয়ে রিয়ার ফ্রেন্ডদের সাথে কথা বলে দূরে দাঁড়ালাম। তখন রিয়ার ফ্রেন্ডদের ফোনে কল আসলে বাহিরে যাই আমি খাবারের প্লেট নিয়ে। রিয়াকে খাবার দিতে গেলে রিয়া অবাক হয়ে যায়। আরে, এত অবাক হন কেন? হা করেন। রিয়া হা করলে আমি খাওয়া দিতে লাগলাম। খাওয়া দিতেই রিয়ার বান্ধবী চলে আসে। উনি অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি রিয়াকে খাবার দিয়ে মেডিসিন খাওয়াই দিয়ে বললাম, আচ্ছা, কোনো দরকার হলে আমাকে কল দিয়েন, আমি তাহলে এখন আসছি। আর আপনাকে রিলিজ দিবে কখন? আজকের দিনটা থাকতে হবে। ও আচ্ছা, আমি তাহলে আসছি, আপনারা থাকেন। তুমি এখানে থাকো, ভাবি সরি রিয়া আপু একা একা হসপিটালে বিরক্ত বোধ করবে, তার থেকে তুমি থাকো, গল্প করো, রিয়া আপুর ভালো লাগবে। তোমাকে আপু বলতে হবে না, এটা আমার বেস্ট ফ্রেন্ড, ওই সব জানে। তুমি আমাকে ওর সামনে ভাবি বলতে পারো। ও আচ্ছা ভাইয়া, তুমি তাহলে থাকো, আমি যাচ্ছি। আপনি তাহলে হোটেলে চলে যান, ভাইয়া সব দেখে নেবে। আমাকে রেখে রাফি আর রিয়ার ফ্রেন্ড চলে গেল। আমি রিয়ার পাশে দাঁড়াতেই রিয়া বলল, পাশে বসেন, দাঁড়িয়ে থাকবেন নাকি? আর আপনার কি বিরক্ত লাগছে নাকি? যদি লাগে তাহলে চলে যেতে পারেন। আরে না। আচ্ছা, আপনি এটা সবাইকে বলে দিচ্ছেন কেন? আপনি তো আমাকে কখনো স্বামী হিসেবে মেনে নিতে পারবেন না, তাই না? তাহলে সবাইকে না বলাই ভালো। আমি কি একবারও বলছি আমি আপনাকে মেনে নিতে পারবো না? না, তা বলেন নাই, বাট এই বিয়েটা কেমন একটা না। দেখেন, আপনি আমার স্বামী,
না মানি বা মানি, এটা আমি অস্বীকার করতে পারবো না। ও আচ্ছা। আমি আর রিয়া টুকটাক কথা বলতে লাগলাম। দুপুরের দিকে রিয়াকে খাবার নিয়ে এসে খাবার দিয়ে মেডিসিন খাওয়াই দিয়ে বসে থেকে রিয়ার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে দেখতে লাগলাম। রিয়াকে অসম্ভব সুন্দর লাগছে, যেন ঘুমন্ত পরি একটা। রিয়ার ঠোঁট জোড়াগুলো খুব কাছে টানতে লাগলো। আমি আস্তে আস্তে রিয়ার দিকে যেতে যে কিস করতে যাব, তখনই রিয়া তাকিয়ে ফেলে আমাকে দেখে ভ্রু কুঁচকে বলল, এই, আপনি এখানে কি করেন? সরি, আসলে মশা মারতে এসেছিলাম। এখানে মশা কই পান? জানি না। ও, বুঝেছি, আমাকে কিস করতে চাইছিলেন নাকি? বাট এখন কিছুই করতে পারবেন না। আমি চাই না এখন আমাদের মাঝে এইসব সম্পর্ক হোক। যেদিন আমাদের মা বাবা জানতে পারবে, তারা আমাদের মেনে নেবে, সেদিন আমরা একে অপরের এতটা কাছে যাব, ঠিক আছে? আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক দিলাম। আমি লজ্জায় রিয়ার দিকে তাকাতে পারছিলাম না। রিয়া আমার ব্যাপারটা বুঝে বলল, এত লজ্জা পাচ্ছেন কেন? আমি আপনার স্ত্রী, আমার কাছে এত লজ্জা পাওয়ার কি আছে? সরি, আসলে আপনার অত কাছে যেতে চাওয়া উচিত হয় নাই। বিশ্বাস করেন, আমাকে যতটা খারাপ ভাবছেন আমি অতটা খারাপ না। আমি আপনাকে দেখে বুঝতে পারি নাই কখন আপনার এত কাছে চলে এসেছি। আরে, খারাপের কি হলো? আমি আপনার স্ত্রী, আমার কাছে আপনি আসতে চাইবেন, এটাই স্বাভাবিক বিষয়। আমি কিছু মনে করি নাই, বাট এখন এত কাছে না আসলে খুশি হব। ধন্যবাদ। ওই শোনেন, বলেন। আমি আপনাকে আমার কাছে আসতে দিচ্ছি না বলে আবার অন্য মেয়ের কাছে যেন যেতে না দেখি। দেখেন, আপনি কিন্তু আমার স্বামী। একটা জিনিস ভালো করে জানেন, বাঙালি নারী সব কিছুর ভাগ দিতে পারলেও তার স্বামীর ভাগ কাউকে দিতে রাজি না। তাই আমিও কাউকে আমার স্বামীর ভাগ দিতে পারবো না। রিয়ার কথা শুনে আমার ঠোঁটের কোণে হাসি দেখা ফুটে উঠল। আমি মুচকি হাসি দিলে রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই যে শোনেন, এইভাবে মেয়েদের সামনে মুচকি হাসি দিবেন না। মেয়েরা তো আপনার উপর ক্রাশ খাবে। কেন? আপনি খাইলেন নাকি? আমি কারোর উপরে ক্রাশ খাই না, বাট আপনি এত মেয়ের সামনে এমন ভাবে হাসবেন না, মানে হাসবেন না। আর মেয়েদের থেকে দূরে দূরে থাকবেন। রাফির থেকে শুনছি আপনি অনেক ভদ্র নম্র একটা ছেলে, মেয়েদের থেকে দূরে থাকেন। বাট তারপরেও বিশ্বাস নাই ছেলেদের, কখন মন চেঞ্জ হয়ে যায় বলা যায় না। তাই অন্য মেয়ের থেকে দূরে থাকবেন। ওকে মহারানী, দূরে থাকবো। আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আপনি ঘুমান, আমি এখানে আছি। না, আমি ঘুমালে সুন্দরী সুন্দরী নার্সদের সাথে ভাব জমাবেন, তাই না? তা তো হতে দিব না। আমার সাথে গল্প করেন। আরে ধুর, কি বলেন? তখন তো আপনার সম্পর্কে জানার জন্য কথা বলছিলাম, আর কিছু না। আপনি ঘুমান, আপনার জ্বরটা অনেক এখন কমছে, বাট আপনার ঘুম দরকার। ঘুমান। আসেন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দেই। আমি রিয়ার মাথায় হাত বুলিয়ে দিলাম। রিয়া ঘুমিয়ে গেলে আমি ওইখানে বসে থেকে ফোন ঘাটাঘাটি করতে লাগলাম। সন্ধ্যার দিকে রিয়ার ঘুম ভাঙতে রিয়া দেখতে পাই রিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। রিয়া তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে বালিশে মাথা দিয়ে লজ্জায় লাল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, ঘুম হইছে? হ্যাঁ, সরি, ঘুমের ভিতর আপনাকে জড়িয়ে ধরেছিলাম। সমস্যা নাই। আচ্ছা, আমাকে না বাসায় যেতে হবে। খালামণি অনেক চিন্তা করছে, অনেকবার কল দিয়েছে, আমাকে যেতে হবে। চলে যাবেন? জি, যেতে হবে। আপনার ফ্রেন্ডকে কল দেই, নাম্বারটা দেন তো। থাক, ওকে কষ্ট দেওয়ার দরকার নাই। সারাদিন আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আরে ধ্যাত, কি বলেন? কিসের কষ্ট? আমার তো ভালোই লাগছিল। আমি কথাটুকু বলে চুপ হয়ে গেলাম। রিয়া মিষ্টি করে হেসে বলল, কি হলো, থেমে গেলেন কেন? কিছু না। আচ্ছা থাকেন, রাতে খেয়ে নিয়েন, আমি উঠে চলে যেতে নিব। তখনই রিয়া আমার হাত ধরে ফেলে। আমি পিছনের দিকে তাকাতেই রিয়াকে বললাম, কিছু বলবেন? রিয়া আমার হাত ছেড়ে দিয়ে হাসি দিয়ে বলল, না, আপনি যান। আমি হাসি দিয়ে রাফিকে কল দিয়ে বের হয়ে গেলাম। রাফি দেখি রিয়ার বান্ধবীর সাথে অনেকটা ভাব জমিয়ে ফেলছে। আমাকে দেখে রিয়ার বান্ধবী ভিতরে চলে গেল। আমি রাফির দিকে ভ্রু কুঁচকে তাকাতেই রাফি বলল, আসার আর সময় পাও না? কিরে, তুই কি রিয়ার ফ্রেন্ডকে পটানোর ধান্দায় আসোস নাকি? মানে ভাইয়া, ওনাকে অনেক ভালো লেগেছে। ভাবির বান্ধবীটা যা সুইট না, কি বলবো। হইছে, বাসায় চল। খালামণি কতবার কল দিয়েছে, চোখে দেখছস?
দেখছি। আমি আর রাফি বাইক নিয়ে বের হয়ে গেলাম। বাসায় গিয়ে খালামণির কাছে অনেক বকা খেয়ে দুইজন চুপচাপ রুমে বসে আছি। হঠাৎ করে আম্মুর কল আসলো। কলটা রিসিভ করতেই, আদিত্য, তুই তোর খালামণি আমাদের বাসায় চলে আয়। কেন আম্মু? তোর আপুর বিয়েটা শুক্রবারে। কি? তুমি না বলেছিলে 1 মাস পর? হ্যাঁ, বাট তোর দুলাভাই রবিবারে দেশে বাহিরে চলে যাবে, তাই আগে বিয়েটা করে রবিবারে তোর আপুকে নিয়ে একেবারে চলে যাবে। ও আচ্ছা, তাহলে কি এখনই রওনা দিব নাকি? আর আগে কেন বলো নাই? এতক্ষণে কেন বলছো? আজ সারা রাত তো যেতে লাগবে। আর গতকাল দিনে ঘুমাবো নাকি বিয়ে আয়োজন করব? তুই চোখ দিয়ে দেখ, কতবার কল করছি। তোরা দুই ভাই একসাথে হলে আর কোনো কিছুতে হুঁশ থাকে না। হয়েছে, থামো। এখন রেডি হয়ে নেই। কি হয়েছে ভাইয়া? আর বলিস না, শুক্রবার আপুর বিয়ে। দুলাভাই নাকি আপুকে নিয়ে চলে যাবে, তাই বিয়েটা এই শুক্রবারে করে আপুকে নিয়ে চলে যাবে। এখন রেডি হয়ে নে তাড়াতাড়ি, ট্রেনের টিকিট পাইলে হলো। আচ্ছা, আমি রেডি হয়ে নেই। আমি আর রাফি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। নিচে যেতে দেখি খালু খালামণি রেডি হয়ে আছে। ট্রেন টিকিট নাকি কাটা হয়ে গেছে। তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলল। আমি আর রাফি একসাথে আর বসলাম। খালু খালামণি উঠে বসলো। 20 মিনিট পর স্টেশনে চলে গেলাম। গিয়ে দেখি ট্রেন এসে গেছে। তাড়াতাড়ি করে সবাই উঠে পড়লাম। বাসায় গিয়ে সবার সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। 12টার দিকে দুইজন ঘুম থেকে উঠে দুইজন ফ্রেশ হয়ে খাবার খেয়ে কাজে লেগে পড়লাম। এভাবে কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই। রাকিবও চলে এসেছে। রাকিব আর আমি রাফি মিলে বিয়ের সমস্ত কাজগুলো দেখাশোনা করতে লাগলাম। বিয়ের দিনে আপুকে বিদায় দেওয়ার সময় অনেক কান্না করছিলাম। আপুকে বিদায় দিয়ে ছাদে দাঁড়িয়ে কান্না করছিলাম। তখন ফোনটা বেজে ওঠে। ফোনটা বের করে দেখি রিয়া কল দিয়েছে। রিয়ার নামটা আসতে চমকে উঠলাম। এই কয়েকদিন ব্যস্ততার ভিতরে রিয়ার কথা প্রায় ভুলে গেছিলাম। তাড়াতাড়ি করে কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি কেমন আছি সেটা না জানলেও চলবে। তা আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আপনি কি কান্না করেছেন নাকি? না। আমি জানি আপনি কান্না করছেন। আপনার বোনকে অনেক ভালোবাসেন, তাই না? রিয়ার কথা শুনে নিজেকে সামলাতে পারলাম না। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রিয়া আমাকে ভিডিও কল দিতেই আমি নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, ভিডিও কল দিয়েন না। না, আগে কলে আসেন। আমি উপায় না পেয়ে কলটা রিসিভ করলাম। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, বাহ, আপনি কান্না করলে আপনার চোখ এত লাল হয়ে যায়, নাকগুলোও কেমন টমেটোর মতো হইছে। আপনার নাকটা দেন তো, একটা নতুন রেসিপি বানিয়ে খেয়ে ফেলি। কথাটা বলে রিয়া হাসতে লাগলো। রিয়ার হাসি দেখে আমি ফিক করে হেসে দিলাম। রিয়া আমাকে হাসতে দেখে আরো জোরে হাসতে লাগলো। আমার স্বামীটা হাসলে তো অনেক সুন্দর লাগে। এই কি বলো, কেউ শুনে ফেলবে। ও সরি। ও শোনেন, আগামীকাল ঘুরতে যাব আমরা সবাই, বাট আমি বুঝতে পারছি না কোন ড্রেস পরবো। আপনি একটু চয়েস করে দেবেন? আমি? আপনি? আমার চয়েস অনেক বাজে, আপনি নিজেই চয়েস করে নেন। চুপ করেন, যা বলছি ওইটাই করেন। ওকে। আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি। রিয়া কিছুক্ষণ পর 5টা শাড়ি নিয়ে আসলো। তারপর এক এক করে আমাকে দেখাতে লাগলো। 4টা দেখালো, একটাও ভালো লাগলো না। 5 নাম্বারটা দেখাতে বললাম। ধুর, একটা শাড়িও ভালো লাগে না। কালো কালার কোনো শাড়ি নাই? বাসায় আসছে, বাট এখানে তো নাই। আচ্ছা ওয়েট করেন, আমি অনলাইন থেকে একটা শাড়ি চয়েস করে পাঠিয়ে দিচ্ছি। আপনি চয়েস করে দেন, আমি অর্ডার করে নিব। কেন, আমি কিনে দিলে কি সমস্যা হবে নাকি? না, তা না, বাট এখন আমি নিতে পারবো না। চুপ থাকেন। আচ্ছা আমি দেখি। আপনার কি কালো রংটা পছন্দের নাকি? বাট বউটা তো কালো হয় নাই, বউটা হইছে পরীদের মতো। আমার কথা শুনে রিয়া ফিক করে হেসে দিল। আমি মুখটা গম্ভীরভাবে ওর দিকে তাকাতেই ও বলল, সবাই চায় ফর্সা মেয়ে, আর আমার বর চায় কালো মেয়ে। যাই হোক, যা পাইছি এতেই আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি ফোনটা রাখছি। আমি ফোনটা কেটে দিয়ে অনলাইনে শাড়ি দেখা শুরু করলাম। অনেক বেছে একটা শাড়ি অনেক ভালো লাগলো। শাড়ির সাথে মিলিয়ে কানের দুল, গলার হার, জুতা, সাথে খোপায় পরার জন্য একটা জুঁই ফুলের মালা অর্ডার দিয়ে দিলাম।
অর্ডার দিয়ে আকাশের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলাম। রাত 3টার দিকে রুমে গিয়ে শুয়ে এই পাশ ওই পাশ করতে করতে ঘুমিয়ে গেলাম। সকাল 10টায় ঘুম ভাঙলে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে নিলাম। আমার চোখ দেখে আম্মু বলল, বোনকে এত ভালোবাসোস, তাহলে বোনের থেকে এত দূরে থাকোস কেন? বোনকে কাছে টেনে নিতে পারোস না? আমি কাউকে ভালোবাসি না, এসব লোক দেখানো ছিল। সত্যিই তাই। আদিত্য দেখ, এসব রাগ জিদ বন্ধ করে দে। সুমাইয়াকে নিয়ে আসতে আজ তুই যাবি। আমার সময় নাই, আমাকে বের হতে হবে। আচ্ছা, তোর সমস্যা কি? আপুর কান্নার জন্য কান্না করস, আবার আপুর সাথে কথা বলিস না কেন? আমার কোনো বোন নাই, আমি একা। ও আচ্ছা, তাহলে কার বিয়ে হইল? আর কার জন্য রাতে কান্না করলি? কার জন্য সারা রাত চিন্তা করলি? আমি কারোর জন্য কিছু করি নাই, প্লিজ থামো, আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। কেন শুনবি না? হ্যাঁ বল, কার জন্য কান্না করছিলি? আচ্ছা আন্টি, ওই আপুর সাথে কথা কেন বলে না? কি আর বলবো, সুমাইয়া ছোটবেলা থেকেই ওর নানু বাড়ি থেকে বড় হয়েছে। আদিত্য ছোটবেলা ওর বোনকে খুব করে কাছে পেতে চাইতো। ওই চাচা তো সবার ভাই বোনের মতো, ওর বোনও ওকে ভালোবাসতে সময় দিবে, ওকে আদর করবে, ওর মনের সব কথা খুলে বলবে। বাট সেটা ও কখনো পায় নাই। সুমাইয়া আসলে ওই অনেক বিরক্ত করতো, বাট সুমাইয়া ওকে একেবারে সহ্য করতে না পেরে সুমাইয়া ওর ফ্রেন্ডের সামনে ওকে থাপ্পড় মেরেছিল। সে যে অভিমান করেছে, আর কোনোদিন সুমাইয়ার কাছে যায় নাই। সুমাইয়া আসলে ওই সুমাইয়ার থেকে দূরে থাকতো। সুমাইয়া ডাকলেও শুনতো না। কিন্তু সুমাইয়া আসলে সুমাইয়া কি খাবে, কি দরকার, সব দিকে খেয়াল রাখবে। কিন্তু সুমাইয়ার সাথে কথাও বলবে না। সুমাইয়া যেখানে থাকবে ও সেখানে এক মুহূর্তের জন্য থাকে না। কিরে দোস্ত, ছোটবেলার রাগ অভিমান এখনো জমিয়ে রাখছস? আল্লাহ, তুই তো একটা জিনিস রে ভাই। আমি কিছু না বলে চলে আসলাম। বাইরে গিয়ে পার্কে গিয়ে বসে আছি। হঠাৎ নেট চালু করতেই দেখি হোয়াটসঅ্যাপে রিয়া অনেকগুলো ছবি পাঠাইছে। আমি ছবিগুলো দেখতেই মুগ্ধ হয়ে গেলাম। রিয়াকে অসম্ভব সুন্দর লাগছে। এসএমএসগুলো পড়ে জিহ্বায় কামড় দিলাম। কল লিস্ট চেক করে দেখি আসলে 30 বারের মতো কল দিয়েছিল। আমি সাথে সাথে রিয়াকে কল দিতেই রিয়া কেটে দিল। আমি অনেকগুলো টেক্সট পাঠালাম সরি বলে। রিয়া শুধু সিন করে রাখলো, বাট কোনো কিছু বলল না। আমি আবার কল দিতেই রিয়া কল রিসিভ করে বলল, কল দেন কেন? কেমন আছো? আপনার জেনে কি হবে? সরি তো, আমি বুঝতে পারি নাই তুমি এতগুলো কল দিয়েছো। আসলে আমার ফোনটা সাইলেন্ট করে রাখি তো। কেন ফোন সাইলেন্ট করে রাখেন কেন? আচ্ছা, আমরা ছবি উঠাবো। কোথায় ঘুরে বের হয়েছেন নাকি? হুম। ওকে, সাবধানে থাকেন। আর খাবার খাইছেন তো? হ্যাঁ, আপনি খাইছেন? হ্যাঁ। ওকে বাই। আমি ফোনটা কেটে দিলাম। অনেকক্ষণ বসে থেকে বাইকটা নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে রুমে একা বসে গেম খেলতে লাগলাম। আম্মু অনেকক্ষণ আমার রুমে এসেছে, চিল্লাপাল্লা করে চলে গেল। রাকিব আমার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে বলল, শোন, বেহুদা রাগ করবি না তো। এমনিতে একদিন পর আপু চলে যাবে, আর সেখানে তুই এত নাটক করিস না। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে। যা তো তোরা, ভালো লাগছে না, আমাকে খেলতে দে। আমাকে আর কথা বলতে না দিয়ে রাকিব জোর করে রেডি করিয়ে দিল। রাফি রেডি হয়ে এসেছে, আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। আমি পরে উপায় না পেয়ে চলে গেলাম আপুর বাসায়। গিয়ে আপু আমাকে দেখে অনেক খুশি হয়। আমাকে দেখে তাড়াতাড়ি করে আমার কাছে এসেছে, আমাকে জড়িয়ে ধরলো, খুশিতে কান্না করে দিল। বাহ, আপু নিজের ভাইকে পেয়ে আমাদের ভুলে গেলেন। আপু রাকিবের কথা শুনে হেসে দিল। আমাকে ছেড়ে রাকিব আর রাফির কান ধরতে। রাকিব আর রাফি বলল, আদরও করতে জানে না, নিজের ভাইকে আদর করলো আর আমাদের কান ধরছে। আপু ওর কথা শুনে হাসতে লাগলো। দুইজনকে মারতে যাবে, সাথে সাথে দুজন আমার পিছনে পালালো। তারপর আপু আমাদের নিয়ে গিয়ে ওর শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করিয়ে দিল। কারণ দুলাভাইকে ছাড়া আমাকে কেউ দেখে নাই। আমি কখনো আসছি নাই ওদের সাথে দেখা করতে। সবার সাথে কুশল বিনিময় করে আপুর রুমে বসে থাকলাম। আপুর ননদের ব্যবহার আমার বেশি সুবিধা লাগলো না। বারবার রুমের ভিতরে একটা বাহানা দিয়ে আসছে। আমার দিকে তাকিয়ে আবার চলে যায়। রাকিব হেসে বলল,
দোস্ত, তোর বেআইন মনে হয় তোর প্রেমে পড়ছে। না হলে যেভাবে তোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর হুটহাট করে রুমে এসে একটা করে বাহানা খুঁজে চলে যাচ্ছে। ধুর, বাজে কথা বলিস না। আপুর ননদ আমার ছোট বোনের মতো। ছোট বোন আবার যেন বউ হয়ে যায় না। কথাটা বলে রাকিব আর কয়েকটা কাজিনরা হাসতে লাগলো। আমি কিছু না বলে ফোনে গেম খেলতে লাগলাম। সবাইকে খেতে ডাকলো। আপু আমার জন্য খাবার এক্সট্রা করে নিয়ে এসেছে। আমাকে জোর করে খাওয়াই দিয়ে চলে গেল। আমি খাবার খেয়ে বসে আছি, সবাই খেতে চলে গেছে। তখনই রিয়া আমাকে কল দেয়। রিয়া আমাকে ভিডিও কল দিতেই আমি কেটে দিয়ে বললাম, ভিডিও কল দিও না, টেক্সট করো। আপুদের বাসায় এসেছি। দূর, কথা বলবো না, শুধু কলটা রিসিভ করো। ওকে। কলটা রিসিভ করতে দেখি রিয়া চুল ছেড়ে দিয়ে বসে থেকে বলল, আপনাকে দেখতে ইচ্ছে করছিল, তাই ভিডিও কল দিলাম। আর হ্যাঁ, ধন্যবাদ। শাড়িটা আমার সব বান্ধবী অনেক পছন্দ হয়েছে। আর একটু হলে তো আমার এক বান্ধবী শাড়িটা পরেই ফেলতো। ও আচ্ছা, তা দিলে পারতেন। আমার শাড়ি পরে আপনাকে বেশি ভালো লাগছিল না? কি না দেখা গেল, বাট আমার স্বামীর দেওয়া শাড়িটা অন্য কাউকে দিব? আপনার চোখে সমস্যা হয়েছে, সবাই প্রশংসা করলো আর আপনি খারাপ বলবেন? হি হি হি, আরে রেগে যাচ্ছেন কেন? আমি তো মজা করছি। বাহ, আপনাকে এই পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। ইস, বিয়ে বাড়িতে কত পেতনির যে আমার জামাইয়ের দিকে নজর দিবে। আল্লাহ আমার স্বামীকে ওইসব পেতনির থেকে হেফাজতে রেখো, আমিন। রিয়ার কথা বলার ভঙ্গি দেখে অজান্তে হেসে ফেললাম। রিয়া আমার দিকে ভ্রু কুঁচকে বলল, বিয়েটা কি আপনার বোনের নাকি আপনার? এত সুন্দর করে সেজে যেতে বলেছে কে? দেখেন, আগেও বলছি আবারও বলছি, খবরদার কোনো পেতনির সাথে যদি বেশি মিশেন তাহলে হাত পা ভেঙে ফেলবো, সাথে চোখ দুইটা তুলে মার্বেল খেলবো। ওরে আল্লাহ, কি সাংঘাতিক মেয়ে বাবা! এই আপনি না বললেন কথা বলবেন না, তাহলে এত কথা কেন বলছেন? চুপ করে থাকেন, না হলে ফোন কেটে দিলাম। না না, কাটেন না, আমি কথা বলবো না, আপনাকে জাস্ট দেখবো। আমাকে দেখার কি আছে? আমাকে দেখতেও ভালো না যে দেখতে মন চাইবে। ঢং করেন না তো। আচ্ছা, ফোন রাখি, আমার ফ্রেন্ড আসছে। ফোনটা কেটে দিতেই রাকিব রুমে এসে বলল, এই আদিত্য বাহিরে সবাই আড্ডা দিচ্ছে, তুই এখানে একা বসে থেকে কি মজা পাচ্ছিস? চল বলছি, আমার সাথে আয়। রাকিবের সাথে চলে গেলাম। রাকিবের সাথে গিয়ে একটা চেয়ারে বসতেই মেয়েদের এসব ঢং দেখতে বিরক্ত লাগতে লাগলো। আমি আবারও গেম খেলতে লাগলাম। আপু আমার পাশে এসে বসে বলল, তোর কি খারাপ লাগছে? তুই রুমে যা, ভালো না লাগলে। আমি কিছু বললাম না। আপু আবার বলতে লাগলো। আমি মনোযোগ দিলাম খেলার দিকে। দুলাভাই আসলে দুলাভাইয়ের সাথে হেসে কথা বলতে লাগলাম। আপু আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি আপুর দিকে অনেকক্ষণ বসে থেকে ওর শাশুড়ি ডাক দিয়ে চলে গেল। অনেকক্ষণ দেখে পরে সবাই রাতের দিকে রওনা দিলাম। বাসায় গিয়ে সোজা রুমে চলে গেলাম। রিয়া অনেকবার কল দিলে রিসিভ না করে 2টা টেক্সট দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। আপু পিছন থেকে এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, ভাই, আমার উপরে এখনো তোর রাগ অভিমান জমে আছে আমি জানি, কিন্তু ভাই বিশ্বাস কর, আমি তোকে অনেক ভালোবাসি। তুই আমার ছোট একমাত্র ভাই। আমার সেই দিন তোকে বোঝা উচিত ছিল, বাট তোকে বারণ করলে তুই বারবার এক কাজ করছিলি, যার কারণে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে থাপ্পড় মেরেছিলাম। ভাই বিশ্বাস কর, আমি যদি জানতাম তুই এত কষ্ট পাবি, জীবনে কোনোদিন তোর গায়ে ফুলের টোকাও দিতাম না। ভাই, আজকে আমাকে চলে যেতে হবে, আমাকে পারলে ক্ষমা করে দিস। ভালো থাক ভাই, আর তোকে বিরক্ত করব না। আপু কথাগুলো বলে কান্না করতে করতে চলে যেতে নিল। সাথে সাথে আমি পিছনে ঘুরে আপুকে ডাক দিতেই আপু খুশি হয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও তোমাকে অনেক ভালোবাসি আপু, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আপু। আমি সব সময় তোমাকে আমার পাশে চাইতাম আপু। তুমি সব সময় আমার দূরে থাকতে, আবার তুমি দূরে চলে যাচ্ছ। ভাই, আমার কান্না করিস না, আমি তো আসবো। মেয়েদের জীবনটাই এমন রে ভাইয়া, সব সময় আপন মানুষদের থেকে দূরে থাকতে হয়, পর মানুষগুলোকে আপন করে নিতে হয়। খুব ইচ্ছে করছে তোর সাথে হাসি খুশি ভাবে থাকতে। যাই হোক, চিন্তা করিস না, আমি আসবো। আর শোন, যখন ইচ্ছে হবে আমাকে কল দিবি, আর যা যা লাগবে একবার শুধু আমাকে বলবি, সাথে সাথে হাজির হয়ে যাবে। আমার কিছু লাগবে না আপু, আমার তোমাকে চাই। আমি তো আছি পিচ্চি ভাইটা। উফ, আপু আবার আমাকে পিচ্ছি বলে। ধরে আমি কত বড় হয়েছি তোমার খেয়াল আছে?
তুই আমার কাছে সবসময় পিচ্ছি থাকবি। তুই যখন বিয়ে করবি, তোর ছেলে মেয়ে হবে, নাতি নাতনি হবে, তখনও তুই পিচ্ছিই থাকবি। আমি আপুকে ছেড়ে দিয়ে রাগী লোক নিয়ে বললাম, কইছে তোমারে, যাও যাও, দুলাভাই ডাকে। আচ্ছা থাক, আমি যাই। আপু চলে গেল। আজ অনেকটা ভালো লাগছে। নিজের বোনটার সাথে কথা বলতে পেরে ভালো লাগার মুহূর্তে রিয়াকে একটা কল দিতে ইচ্ছে করলো। রিয়াকে কল দিতেই রিয়া বলল, কি ব্যাপার, আজ হঠাৎ নিজে থেকে ভিডিও কল দিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করলো তাই। আচ্ছা, আপনি আমাকে আপনি করেন কেন? তুমি করে বলতে পারেন না? আপনিও তো তুমি করে বলতে পারেন। নিজে বলবেন না তো আমি কেন বলবো? ওকে, আজ থেকে দুইজন তুমি করে বলবো। ওকে। আচ্ছা, খাইছেন? বলবো না। কেন? কেবল বললাম দুজন তুমি করে বলবো, আবার তার ভিতরে আপনি করছো কেন? ও সরি বাবা। ওকে, এখন বলো, সকালে খাইছো? না, খাই নাই। তুমি খাইছো? হ্যাঁ, 10টা বেজে গেছে। খাও নাই কেন? তোমার সাথে কথা বলা শেষ, খেতে যাব। ওকে, খেয়ে আসো, যাও। না, এখন ক্ষুধা লাগছে না। আচ্ছা শোনো না, বলো। তোমার সম্পর্কে তো আমি কিছুই জানি না। তোমার বাসা কই? তুমি কোন ক্লাসে পড়ো? রিয়া বলতে যাবে তখনই রাকিব আর রাফি চলে আসে। আদিত্য সাথে সাথে ফোন কেটে দিয়ে রাকিবকে বলল, রাকিব শোনো, আপুকে বিদায় দিয়ে কিন্তু রওনা দিতে হবে। জানি। তুই আপুর সাথে কথা বলছস? আপু জানি কত খুশি হয়েছে। আর শোন, আপু আমাদের ট্রিট দিয়েছে। আমরা এখন রেস্টুরেন্টে যাব, তুই যাবি কি? কিসের ট্রিট রে? আপুকে বাজি ধরেছিলাম তুই আপুকে ভালোবাসোস, আর তুই আপুর সাথে কথা বলবি। আপুর বিশ্বাস হচ্ছিল না, আর সেটাই প্রমাণ হয়ে গেল। আর আপু অনেক খুশি হয়েছে। এখন যে টাকা বাজি ধরছিলাম তার ডবল দিয়েছে। ওরে বাটপার, আমার বোনের থেকে টাকা নিয়ে আমাকে বলস খাইতে যাবে কি না? যাক বাবা, এই যুগে কারো ভালো করতে নাই। রাকিব ভাইয়া চলো, আমরা বিআইনদের নিয়ে যাইগা। আর কেউ আসতে চাইলে আসতে পারে। ওই আমিও যাব। আমিও রাফিদের সাথে চলে গেলাম। আমি রেডি হয়ে বের হতে বাইকে আপুর ছোট ননদকে বসাতে হলো। মেয়েটা একদম আমার সাথে ঘেঁষে বসাতে এত মেজাজ গরম হলো, কিছু বলতেও পারলাম না। রেস্টুরেন্টে যেতে রাফি আমার কানের কাছে এসে বলল, কি ভাইয়া, ওনার সাথে এত যে ঘেঁষে আসলে, আমি এখনই ভাবিকে বলে দেব আমার কাছে পিকও আছে, তাই বাঁচতে চাইলে এখন আমাকে 5,000 টাকা দাও। বাটপার, আমি কি ইচ্ছে করে ওনাকে বাইকে তুলছি? ওই রাকিব তো তুলে দিল, সাথে আমার বড় বোনটাও। সেইখানে কিভাবে মানা করতাম? এত কথা জানি না। আমার 5,000 টাকা দেওয়া না হলে পিকগুলো ভাবির ইনবক্সে পাঠিয়ে দেব, সময় দাও। একদম নামাকে মেরে ফেলবে। আমি বিকাশে পাঠিয়ে দিচ্ছি, যা। আই লাভ ইউ ভাইয়া। আই হেট ইউ। কি রে, তোরা ফিস ফিস করে কি বলিস? কিছু না, অর্ডার দে তোরা। সবার যার যার মতো অর্ডার দিতে লাগলো। আমি একটা অর্ডার দিয়ে বসে থাকলাম। আমাদের খাবার চলে আসলে সবাই মিলে খেয়ে বিল দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। সন্ধ্যার দিকে আপুকে বিদায় দিয়ে আমি আর রাকিব সবার থেকে বিদায় নিয়ে রওনা হইলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছে গিয়ে প্রথমে রাকিবদের বাসায় গেলাম। কলিং বেল চাপতে রাকিবের আম্মু দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি। আম্মু, এটাই আদিত্য। ভিতরে আসো বাবা। আমি আর রাকিব ভিতরে গেলে রাকিবের আব্বুর সাথে পরিচয় হয়ে নিলাম। টুকটাক কথা বলে বুঝলাম রাকিবের আব্বু আম্মু অনেক মিশুক। আমি রাকিবের রুমে চলে গেলাম। লাগেজটা রেখে খাটের উপরে ঠাস করে শুয়ে পড়লাম। সাথে আমার সাথে রাকিবও। আদিত্য, ফ্রেশ হয়ে আয়, তারপর খাবার খেয়ে ঘুমা। একটু পর যাই, রাকিব ফ্রেশ হতে চলে গেল। রাকিব আসলে আমি চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রাকিবের সাথে খেতে চলে গেলাম। খাওয়া শেষ করে রুমে চলে এসে একটু হাঁটাহাঁটি করে দুইজন ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে রাকিব বলল, চল এলাকাটা ঘুরে দেখবি। আজ না, তুই আগে চল আমার বাসায়, আমাকে রেখে আয়। 3 দিন পর যাস, কারণ যে বাসা ভাড়া করছি ওইটাতে যে ভাড়া আছে 3 দিন বা 4 দিন পর চলে যাবে। কি, তুই তো আমাকে আগে বলস নাই? বলবে আমাকে খুন করতি, তাই বলি নাই। এখন চল দুজন ঘুরে আসছি। আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে গেলে পরে কোনো সমস্যা হলে ওরা তোকে সাহায্য করবে। আর আমাদের এখন থেকে তো 5 মিনিট লাগে, তাই যখন ইচ্ছে আমাদের বাসায় আসবি। বুঝলাম। ওকে, চল বাহিরে যাই। আমি আর রাকিব বের হয়ে গেলাম। রাকিবের ফ্রেন্ডদের সাথে সব পরিচয় করিয়ে দিল। ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। সবাই মিলে মেইন জায়গাগুলো ঘুরে দেখতে লাগলাম।
সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খেয়ে সবার থেকে বিদায় নিয়ে আমরা দুইজন বাসার দিকে রওনা দিলাম। আমি বাইকের পিছনে বসে আছি, তখন আপু ফোন দিল। বাইক থেকে নামতে নামতে আপুর কলটা রিসিভ করে আপুর সাথে কথা বলতে বলতে বাসার ভিতরে ঢুকলাম। আমি দরজা দিতে লাগলাম আর কথা বলতে লাগলাম। রাকিব ভিতরে যেতেই কিসের যেন চিল্লাপাল্লার শব্দ কানে আসলো। আমি ফোনটা রেখে দৌড়ে ভিতরে গিয়ে দেখি রাকিব কাউকে কোলে তুলে ঘোরাচ্ছে। আমি মুখটা দেখতেই চমকে গেলাম। রিয়া আমাকে দেখে ভূত দেখার মতো অবস্থা। রিয়া তাড়াতাড়ি করে নিচে নেমে কিছু বলতে যাবে, তখন আমি বললাম, রাকিব কি রে, এই মেয়েটাকে তুই এইভাবে ঘোরাচ্ছিস কেন? আরে পাগল, এটা আমার ছোট বোন রিয়া। আর রিয়া, এটা আমার বেস্ট ফ্রেন্ড আদিত্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, হাই আল্লাহ, আমার বউ আর কেউ না, আমার বেস্টুর বোন। হাই রে, এটা যদি রাকিব জানে আমাকে তো মেরে ফেলবে। কি রে আদিত্য, কি ভাবস? কিছু না, আচ্ছা থাক। আমি রুমে গেলাম। আমি রুমে চলে আসলাম। রাকিব ওর বোনের সাথে কথা বলছে। আমি উপর থেকে তাকিয়ে দেখতে লাগলাম। ওদের ভাই বোনের দুষ্টুমি দেখে আমি নিজে অজান্তেই হেসে ফেললাম। রিয়া আমার দিকে চোখ যেতেই আমি রুমে চলে আসলাম। রুমে এসে তাড়াতাড়ি করে গ্যালারি থাকা সব পিক সিক্রেট করে রেখে দিলাম। রাকিব রুমে আসলো, এসে বলল, আদিত্য, কি রে, কিছু ভাবছস নাকি? কই না তো। ও আচ্ছা, পড়তে কি বসবি না? দূর, আগামীকাল আগে ভার্সিটিতে যাই। গেম খেলবি নাকি আমাদের সাথে আড্ডা দিবি? তুই তো আবার মানুষের সাথে বেশি মিশোস না, তাই আর কি। তুই যা, আমার চিন্তা করতে হবে না। একা বসে থেকে কি করবি? গেম খেলি, যা তুই। একটা প্রেম করলে পারতি, তাহলে ভাবে গেম খেলে সময় পার করতে হতো না। চুপ কর। ও ভাবি তোদের বাসায় আসে না? আসবে না কেন? আমার মামাতো বোন তো আসবে না। কি তোর বোন মানে? আরে ধুর, ওইভাবে বলি নাই। প্রেম আগে তো মামাতো বোন ছিল, এখন গার্লফ্রেন্ড হয়েছে। ও আচ্ছা, ও যা, তোর কল এসেছে। রাকিব ফোন বের করতে দেখে সত্যি ওর গার্লফ্রেন্ড কল দিয়েছে। রাকিব রুম থেকে বের হয়ে গেল। আমি খাটের উপরে পা ঝুলিয়ে শুয়ে থেকে ফোন ঘাটাঘাটি করতে লাগলাম। তখনই রিয়া রুমে এসেছে, হালকা করে কাশি দিল। আমি লাফ দিয়ে খাটে থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। ভাইয়া কই? ছাদে গেছে মনে হয়। ও আচ্ছা, তা শ্বশুর শাশুড়ি কেমন লাগলো? অনেক ভালো। ও আচ্ছা, তা আমাকে ভালো লাগে না? তোর যাও তো, রাকিব দেখলে খারাপ ভাববে। ভাইয়া তো ছাদে, দেখবে কিভাবে? রিয়া, তুমি রাকিবের বোন, এটাকে কেন বলো নাই? আজব তো, আমাকে জিজ্ঞেস করছো কখনো? তাও ঠিক, কিন্তু রিয়া আমার খুব ভয় করছে। রাকিব যদি কখনো জেনে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। রিয়া, আমি তোমার জন্য আমার বেস্টুকে হারাতে পারবো না। রিয়া, তুমি আমার থেকে দূরে থাকো। আজব, বেস্টুকে হারাবে কেন? দেখো, তুমি ভাইয়ার প্রিয় মানুষগুলোর ভেতরে তুমিও আছো। দেখো, এত ভয় পাওয়ার কিছুই নাই। তুমি বুঝতে পারছো না? আচ্ছা তুমি যাও, রাকিব এসে দেখতে পাবে। আর আমি ঘুমাবো, যাও। এত ঘুম ঘুম করো কেন? ঘুম ছাড়া কি কিছু বোঝো না নাকি? না, বুঝি না। রিয়া, কখন আসলি? ভাইয়া, তোমার বন্ধু এত ব্যাককল কেন? কেন, কি করছে? আমি দাঁড়িয়ে আসছি, আর একবার বলোও না। বসেন, আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। রিয়ার কথা শুনে ভ্রু কুচকে তাকাতেই রিয়া মিটিমিটি করে হাসলো। রাকিব হেসে রিয়ার দিকে তাকাতেই রিয়া রাগী লোক নিয়ে তাকালো। রাকিব বলল, ও আচ্ছা, এই ব্যাপার। আসলে আদিত্য মেয়েদের থেকে একটু দূরে দূরে থাকে তো, তাই আর কি, তোকে দেখে শরম পাচ্ছে তাই। আর তুই এখানে বাহ দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? খাবার খাবে না তোমরা? আমরা খাইছি রেস্টুরেন্টে। রিয়া রাগী লোক নিয়ে তাকাতেই রাকিব বলল, ইয়ে মানে বোন, আমি তো জানতাম না, তুই আসবি, জানলে খাইতাম না। আমার ক্ষুধা নাই। আমার ক্ষুধা লাগছে, আসছি। রাকিব রিয়ার সাথে চলে গেল। আমি খাটে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম। ঘুম ধরছে না। দিনে ঘুমানোর কারণে অনেক চেষ্টা করে ঘুমাতে পারলাম না। রাকিব নিচ থেকে এসে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে রাত 1টার দিকে ছাদ থেকে আসলো। আমাকে দেখে বলল, কিরে, তুই এখনো ঘুমাস নাই কেন? ঘুম ধরছে না রে। আর এত কথা কই পাস? আল্লাহ, এত কথা মানুষ বলে? প্রেমে পড়লে বুঝবি। যাই হোক, ঘুমা, সকালে উঠতে হবে। রাকিব আমার পাশে এসে শুয়ে পড়ল। এই পাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতে দেখি রিয়া রাকিবকে বলছে, ভাইয়া, আমাকে কলেজে নিয়ে চলো না। দুজন যাব, তুই কিভাবে যাবি? কেন, বাইকে দুজন ছাড়া কি বসা যায় না? রাকিব এত রিকোয়েস্ট করছে তো নিয়ে চল। তুই কই বসবি তাহলে? আমি রিক্সা নিবনি। রিক্সা নিতে হবে কেন? আপনি বাইক চালাতে পারেন না? আপনি বাইক চালাবেন, তারপর ভাইয়া বসবে, তারপর আমি। ওকে আদিত্য, তুই রেডি হয়ে নিচে আয়।
কথাটা বলে রাকিব রুম থেকে বের হয়ে গেল। রিয়া আমার দিকে ভেঙচি দিয়ে বলল, ফাজিল পোলা, নামাজ পড়ো না নাকি? পড়ি, কয়েকদিন মিস যাচ্ছে। আগামীকাল থেকে যেন মিস না যায়। যদি যায় তাহলে খবর আছে। আপনি পড়েন তো? জি আচ্ছা, রেডি হয়ে আসেন। রিয়া চলে গেলে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রেডি হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে 3 জন বের হলাম। রাকিব বাইক বের করতে গেছে, আমি আর রিয়া দাঁড়িয়ে আছি। রিয়া আমার দিকে এসে আমার মাথা চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ভার্সিটি যাচ্ছেন প্রেম করতে না, এত স্টাইল করতে হবে কেন? হ্যাঁ, এটা কি করলে? আমি কই স্টাইল নিয়েছি? মাথার চুলটা ঠিক করব না নাকি? এইভাবে গেলে আমাকে সবাই পাগল বলবে। না বলে আমার কাছে ভালো লাগলে হবে, অন্য কারো কাছে লাগতে হবে না। ওই আয় 2 জন। রাকিব বাইক থেকে নেমে গেলে আমি বাইকে উঠলাম। তারপর রাকিব, তারপর রিয়া উঠে আসলো। আমি স্টার্ট দিয়ে চলে গেলাম ভার্সিটিতে। রিয়াকে কলেজের সামনে নামিয়ে দিয়ে আমরা ভার্সিটিতে চলে গেলাম। কলেজ থেকে ভার্সিটি 4 মিনিট লাগে। দুপুরে ছুটি হলে বাসায় চলে আসলাম। খাবার খেয়ে 2 জন ফ্রেন্ডের দেওয়ার ঠিকানায় চলে গেলাম। সবাই বসে থেকে আড্ডা দিচ্ছে। আমি রাকিবের কাছে গিয়ে ওদের সাথে যোগ দিলাম। সন্ধ্যার সময় বাসায় আসলে রিয়া বলল, ভাইয়া, তুমি সারাদিন কই থাকো? কি হয়েছে বোন? না কি হবে, আমার চকলেট কই? রাকিব পকেট থেকে চকলেট বের করে দিল। আমি ওইখান থেকে দাঁড়িয়ে না থেকে রুমে চলে গেলাম। রুমে গিয়ে পড়তে বসলাম। রাকিব অনেকক্ষণ পর রুমে এসেছে, আমার সাথে পড়তে বসলো। কিছুক্ষণ পর রিয়া আসলো। রাকিবের কল আসলে রাকিব বলল, আদিত্য, তুই ওকে একটু বুঝিয়ে দে, আমি একটু আসছি। রাকিব চলে গেলে রিয়া আমার কোলে বসে আমার গলা জড়িয়ে ধরলো। আমি অবাক হয়ে বললাম, এই কি করছো? উঠো, কোল থেকে কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, তোমাকে না অনেক আদর করতে ইচ্ছে করছে। এই তুমি ঠিক আছো? মাথায় সমস্যা হয়েছে নাকি? তুমি কি করছো এইসব? আমার মাথা ঠিক আছে, আর কতদিন জামাইয়ের থেকে দূরে থাকবো? তোমাকে দেখলে ইচ্ছে করে তোমার ঠোঁট জোড়া চুষে চুষে খাই। রিয়া আমার মাথা ধরে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিল। আমি ছাড়ানোর চেষ্টা করলে রিয়া আমার ঠোঁটে কামড় দিয়ে ধরতে লাগলো। আমি যখন রিয়ার সাথে রেসপন্স করি তখন ওই সুন্দর মতো চুষতে লাগলো। 3 মিনিট পর ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলাম 2 জন মিলে। ইস জান, তোমার ঠোঁট জোড়া এত মিষ্টি কেন? তুমি না বলেছিলে আমার কাছে আসবে না, আবার আমি যেন তোমার কাছে নাই যাই, তাহলে কি হলো? হঠাৎ নিজেই না করে এখন নিজেই আমাকে কিস করলে। থাক, জামাই থাকতে কতদিন সিঙ্গেল ভাবে থাকা যায়? প্রথমে ভেবেছিলাম সবাইকে জানিয়ে তারপর স্বামী স্ত্রীর অধিকার দেখানো যাবে, বাট আমার এতদিন সহ্য করার মতো ধৈর্য নেই। আর এই তুমি কেমন ছেলে? তোমার কি আদর খেতে ইচ্ছে করে না? সব ছেলের করে, এখন বউ যদি বারণ করে তাকে কিভাবে টাচ করব? এখন তো অনুমতি দিয়ে দিলাম। আচ্ছা শোনো না, আবার একটু কিস করি। না না, আর না, কোল থেকে নামো, কেউ এসে যাবে, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। দূর, কিচ্ছু হবে না। আব্বু তো অফিসে আছে, আম্মু রান্না করতে ব্যস্ত, আর ভাইয়া ছাদে গেছে মনে হয়। আর একবার কিস করি। ওকে। আমি রিয়ার মাথা ধরে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিলাম। 4 মিনিট পর ছেড়ে দিয়ে রিয়াকে বললাম, অনেক হয়েছে, এখন নামো। রিয়া নেমে ঠোঁটে আলতো করে কিস করে চেয়ারে বসলো। আমি রিয়াকে বললাম, কোন পরে সমস্যা বলো? দূর, কোনো সমস্যা নাই, তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছিল তাই এসেছি। ফাজিল মেয়ে, যাও এখন রুমে গিয়ে পড়োগা। যাবো না ভাইয়া না আসা পর্যন্ত, তোমাকে দেখতে দাও তো। হায় রে পাগলি, মার না খেতে চাইলে যাও, রাকিব চলে আসবে কিন্তু। এই, তুমি সবসময় আমাকে তাড়ানোর চেষ্টা করো কেন? আমাকে কি তোমার পছন্দ হয় না? আরে আমি সেইটা বলছি, একবার এত বেশি বোঝা ভালো না। যাও তো, রাকিব আসলো, যাও। যাচ্ছি। নিজের ঠোঁটের লিপস্টিক ধুয়ে আসো, যাও। কি লিপস্টিক লেগে আছে? ওকে, আমি যাই। রিয়া চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে মুখ ভালো করে ধুয়ে নিলাম। রুমে এসেছে দেখি রাকিব বসে আছে। কি রে, তোর মন খারাপ নাকি? না, মামাদের বাসায় যাবো রে। তুই তো সব চেনোস এখন, তাই না? আমাকে 3 দিন জন্য মামাদের বাসায় যেতে হবে। কেন? তোর ভাবি বেশি বুঝতেছে, আর কাজ আছে তাই যেতে হবে। ও আচ্ছা। আচ্ছা চল, খাবার খেয়ে আসছি। আমি আর রাকিব নিচে চলে গেলাম, খাবার খেতে লাগলাম। তখন রিয়া আমার পায়ে পা দিয়ে সুরসুরি দিতে লাগলো। আমি রাগী লোক নিয়ে তাকাতে রিয়া আমাকে চোখ টিপ মারলো। আমি আর কিছু না বলে খাবার খাওয়াতে মনোযোগ দিতে লাগলাম। খাওয়া শেষ করে রুমে আসলাম। রাকিব তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। আমি ফোনটা ধরতেই দেখি রিয়া ছাদে যেতে বলছে 12টার দিকে। আমি সোজা না করে দিলাম। রিয়া রেগে গেল। আমি উপায় না পেয়ে রাত 12টার সময় ছাদে চলে গেলাম। ছাদে যেতে রিয়া আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো।
এভাবে ডেকে আনার কি হলো? রাকিব যদি একবার বুঝতে পারে না। উফ, চুপ করো। জানলে জানবে তুমি আমার বিয়ে করা স্বামী। বুঝলাম, তা কি বলবে বলো। আদর করতে ইচ্ছে করছে। চিলেকোঠার রুমের চাবি নিয়ে এসেছি, চলো না একটু আদর করি। এই কি বলো? একদম না, যাও রুমে গিয়ে ঘুমাও। রিয়া আমার কোনো কথা না শুনে টেনে আমাকে চিলেকোঠার রুমে নিয়ে গেল। আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করলে রিয়া রেগে আমার দিকে তাকিয়ে বলল, সমস্যা কি? আমার ডাকে সাড়া দিতে চাচ্ছ না কেন? রিয়া আমার এইসব ভালো লাগছে না। চুপ করবে? আমার ডাকে সাড়া দাও, না হলে কিন্তু আমি সবাইকে ডেকে বলে দিব তুমি আমার বিয়ে করা স্বামী। তখন দেখো কেমন লাগে। রাকিব ভাইয়া যখন জেনে যাবে তখন বুঝতে পারছো কি হতে পারে। তাই বেশি না বুঝে আমার ডাকে সাড়া দাও। রিয়া তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করছো নাকি? যেইটা মনে করো। রিয়া কথাটা বলে আমাকে ধাক্কা দিয়ে সিঙ্গেল চৌকির উপরে ফেলে দিয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লাম। রিয়া ব্যথায় কুঁকড়ে উঠতে লাগলো, মুখ চেপে সব সহ্য করতে লাগলো। রিয়ার চোখ বেয়ে পানি বের হচ্ছে। আমি রিয়ার চোখের পানিগুলো ঠোঁট দিয়ে চুষে বললাম, জান, অনেক ব্যথা লাগছে, চিন্তা করো না, আস্তে আস্তে ব্যথা ঠিক হয়ে যাবে। জান, একটু আস্তে করো, অনেক লাগছে আমার। আস্তে করছি। আমি আস্তে আস্তে রিয়াকে আদর করতে লাগলাম। রিয়া আমার প্রতিটা স্পর্শে কেঁপে উঠতে লাগলো। আমার শার্ট খামচি দিয়ে ধরে চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। আস্তে আস্তে যেন অজানা সুখ ভেসেই গেলাম। আদর করা শেষ হলে উঠে যেতে নিলে রিয়া আমার শার্ট টেনে ধরে ওর বুকের উপরে শুয়ে দিল। আমি বেশ কিছুক্ষণ শুয়ে থাকতে লাগলাম। রিয়া আমার মাথার চুলগুলো নিয়ে খেলা করতে লাগলো। আমি রিয়ার বুক থেকে মাথা তুলে বললাম, জান, এখন উঠো, সব পরে নাও, সকালে আবার উঠতে হবে তো। আর একটু থাকো না। না, আর থাকা যাবে না, কত বাজে দেখছো। ওকে, ওঠো। আমি উঠে শার্ট প্যান্ট ঠিক করে নিলাম। রিয়া ওর ড্রেস পরে নিল। রিয়া নিচে চলে গেল। আমি কিছুক্ষণ থেকে রুমে চলে গেলাম। রাকিব দেখি ঘুমিয়ে আছে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেই ঘুমিয়ে পড়লাম। সকালে ভোরে উঠে গোসল করে নামাজ পড়তে চলে গেলাম। রাকিব আমাকে দেখে বলল, কিরে, আমাকে না বলে নামাজ পড়তে গেলি? তুই ঘুমাচ্ছিলি তাই ডাক দেই নাই। আচ্ছা, তুই কি ভার্সিটিতে যাবি নাকি মামা বাড়িতে চলে যাবি? মামা বাড়িতে যাব, তুই তাহলে রিয়াকে নিয়ে চলে যা। আমি আর কিছু না বলে পড়তে বসলাম। পড়া শেষ করে 7:30 নিচে গিয়ে নাস্তা করে রিয়াকে নিয়ে বের হইলাম। দুজন একটা রিক্সা নিয়ে যেতে লাগলাম। রিয়া আমার হাতের ভিতরে হাত রাখলো। আমি তাকাতেই মিষ্টি করে হাসি দিল। আমি হাতটা সরিয়ে দিলাম। রিয়া আবার দিতেই আমি রাগী লোক নিয়ে তাকাতে রিয়া মন খারাপ করে একপাশে ঘুরে বসলো। রিয়াকে কলেজের কাছে নামিয়ে দিতে রিয়া গাড়ি ভাড়া দিতে গেলে আমি বললাম, কি ব্যাপার, গাড়ি ভাড়া দিচ্ছ কেন? আমার ইচ্ছে তাই। মামা, আপনি চলেন, ওর থেকে ভাড়া নিতে হবে না। না মামা, আমার থেকে নিন, আমি কারোর ভাড়ায় চলতে পারবো না। দুইজন ঝগড়া দেখে রিক্সাওয়ালা রাগে আমাকে নামিয়ে দিল। আমি ভাড়াটা দিতে রিক্সাওয়ালা চলে গেল। রিয়ার দিকে রাগী লোক নিয়ে তাকাতেই রিয়ার বান্ধবী চলে আসলো। ওর সাথে কথা বলে আমি হাঁটতে লাগলাম। রিয়া পিছন থেকে হাসতে লাগলো। ওই শোনেন, আমাকে নিয়ে যায়েন। পারবো না, একাই জানকা। আমি কিন্তু অপেক্ষা করব। রিয়াকে কিছু না বলে হেঁটে চলে গেলাম। ক্লাসে গিয়ে বসে প্রতিটা ক্লাস করে একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি রিক্সা থামাতে রিয়া আমার দিকে হাত বাড়াতে আমি রিয়ার হাত ধরে উঠিয়ে দিলাম। রিয়া আমার পাশে বসে আমার হাত ধরতে গেলে রাগী লোকে তাকাতেই আর ধরল না। বাসার সামনে রিক্সা থামাতেই রিয়া নেমে চলে গেল। আমি ভাড়া দিয়ে বাসার ভিতরে চলে গেলাম। আন্টির সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসে আম্মুকে কল দিয়ে কথা বলতে লাগলাম। কথা বলা শেষ করে নিচে গিয়ে খেয়ে নিলাম। সন্ধ্যার দিকে ছাদে দাঁড়িয়ে আছি। রিয়া এসে এক সাইডে দাঁড়িয়ে থেকে চা খাচ্ছে। রিয়া, রাগ করছো নাকি? রিয়া কিছুই বলল না। আমি রিয়ার কাছে যেতে রিয়া চলে যেতে নিল। আমি হাত ধরতেই বলল, আমার হাত ছাড়েন, চা খাবো। বানিয়ে নিয়ে আসছি।
না, আমি এই কাপ থেকে খাবো। আমি রিয়ার থেকে কেড়ে নিয়ে রিয়ার মুখ যেখানে দিয়ে খেয়েছে সেইখান থেকে মুখ দিয়ে খেতে লাগলাম। বাহ, অনেক স্বাদ তো। এত স্বাদ কেন? রিয়া আমার কথা শুনে হেসে দিল। ঢং। সরি, দেখো কেউ দেখলে সমস্যা হতো তাই হাত ধরতে দেই নাই। আমার এসব ভালো লাগে না, সবাইকে বলে দেই। না, এখন আমি নিজের ক্যারিয়ার করার সময়। এখন যদি সবাই জানে তাহলে খুব খারাপ হয়ে যাবে। ভালো। আচ্ছা থাকো, পড়তে বসতে হবে। ছাদ থেকে নেমে রুমে চলে গেলাম। রুমে গিয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে খাবার খাইতে গেলাম। আন্টি, আমাকে আগামীকাল চলে যেতে হবে। আপনাদের অনেক জ্বালাতন করছি, পারলে ক্ষমা করে দিয়েন। ছি, এসব কি বলছো? জ্বালাতন কই করলে? তোমার মতো 100টা ছেলে থাকলে কেউ বিরক্তও হবে না। তোমার আম্মু আব্বু অনেক ভাগ্যবান যে তোমার মতো ছেলেকে পেয়েছে। আদিত্য, আমাদের এখানে থেকে যাও না। না আন্টি, ভাড়া করা হয়ে গেছে তো। আর আন্টি, মাঝে মাঝে আপনাদের দেখতে আসবো তো। আর আপনাদের যখন মনে চাইবে আমার কাছে চলে আসবেন। ওকে, কিন্তু আদিত্য, তুমি কিন্তু নিজে রান্না করে খেতে পারবে না। আমি প্রতিদিন তোমার জন্য খাবার পাঠিয়ে দেব। আমি রান্না করতে পারি আন্টি, আমার জন্য চিন্তা করেন না। আর বুয়াকে খুঁজে পাইলে তো হয়েই গেল। না, রান্না করতে হবে না। যতদিন তুমি ভুয়া না পাও ততদিন আমি রান্না করে পাঠিয়ে দেব, আর তুমি সুযোগ পেলে খেয়ে নেবে। থাক আন্টি, এত কষ্ট আপনাকে দিতে চাচ্ছি না। আরে কষ্ট কেন পাবো? ছেলেকে খাওয়াতে পারলেই তো সব মায়ের ভালো লাগে, তাই না? ওকে আন্টি, আপনার যেমন ভালো লাগে। আমি খাবার খেতে লাগলাম। রিয়া অল্প খেয়ে উঠে চলে গেল। রিয়ার মা বাবা অবাক হয়ে গেল। রিয়াকে ডাক দিলে রিয়া বলল আর খাবে না, বলে চলে গেল। আমি খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। রুমে গিয়ে রিয়াকে কল দিতে লাগলাম। রিয়া কল ধরল না। 12টার দিকে রিয়ার রুমে গিয়ে দেখি রিয়া কান্না করছে। আমাকে দেখে সাথে সাথে চোখ মুছে ফেলল। আমি রিয়াকে ঘুরিয়ে বললাম, জান কি হইছে? কে তোমার জান? আমি তোমার কেউ না। আমি কেউ হলে আমাকে ছেড়ে চলে যেতে চাইতে না। আরে জান কি বলো? আরে পাগলি, কান্না থামাও। আরে আমার বাসা তো বেশি দূর না, এখন থেকে 5 মিনিট লাগবে। তাও তোমাকে তো দেখতে পারবো না। আগে যেভাবে দেখতে সেইখানে দেখবে, আর মাঝে মাঝে রাকিবের সাথে আসবে। ভাইয়া জীবনেও তোমার বাসায় আমাকে নিয়ে যাবে না, কারণ ভাইয়া আমাকে ছেলেদের থেকে দূরে রাখে সব সময়। আমার একটা ছেলে বন্ধুও নাই। কেউ হতে চাইলে ভাইয়ার ভয় হয় না। আর সেখানে তোমার মনে হয় ভাইয়া আমাকে তোমার বাসায় নিয়ে যেতে দিবে? আচ্ছা বাবা, এত কান্না করতে হবে না। আমি মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসবো তো। লাগবে না, তুমি চলে যাও। রিয়া আমাকে সরিয়ে দিলে আমি রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরি। খাটে শুয়ে দিয়ে গলায় কিস করতে লাগলাম। রিয়ার 2 হাত খাটের সাথে চেপে ধরে রিয়ার ঠোঁট দিকে যেতে লাগলাম। রিয়ার ঠোঁট জোড়াগুলো কাঁপছে। রিয়া চোখ বন্ধ করে ফেললো। রিয়ার ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিলাম। আস্তে আস্তে রিয়ার সাথে মিশে যেতে লাগলাম। 2 জন হারিয়ে গেলাম সুখের সাগরে। রিয়া আমার বুকে মাথা দিয়ে বলল, তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না আদিত্য। আমারও না, বাট কিছুই করার নাই। চলো না আমরা সবকিছু বলে দেই। একটা বছর যাক, তারপর বলবো সবাইকে। আর সুযোগ বুঝে বলতে হবে, হুট করে বলা ঠিক হবে না জান। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কান্না করো না পাখি, আমি তোমার সাথে দেখা করব তো। আর শুনো, কলেজ থেকে আসার সময় তুমি আমার জন্য অপেক্ষা করো, পরে আমি তোমাকে সাথে করে বাসায় আসবো। ওকে। আচ্ছা জান, থাকো, রুমে যাই। আজ তোমার বুকে ঘুমাতে দাও না। ওকে, তুমি ঘুমাও, আমি হাত বুলিয়ে দিই। আমি রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। রিয়া আস্তে আস্তে আমার বুকে ঘুমিয়ে গেল। আমি রিয়াকে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে আমার রুমে চলে গেলাম। গোসল করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে লাগেজ নিয়ে ভাড়া বাসায় চলে গেলাম। আমার সাথে রিয়া ওর আম্মু এসেছে। রুমে বাড়িওয়ালার সব ছিল। রিয়া আর ওর আম্মু শুধু রুমটা গুছিয়ে দিয়ে চলে যায়। দুপুরে খাবারটা ওদের বাসা দেখে খেয়ে আসছি। রাতে পড়ছিলাম, হঠাৎ করে কলিং বেল বাজলে দরজা খুলে দিয়ে দেখি রিয়া আমাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে বলল, খাবার খেয়ে নিন বড় সাহেব। তুমি একা এসেছো নাকি? জি। দরজাটা লাগিয়ে দিয়ে রিয়াকে টান দিয়ে বুকের সাথে চেপে ধরলাম। রিয়া দুষ্টুমি করে বলল, আদিত্য ভাইয়া আমাকে ছেড়ে দেন, না হলে কিন্তু আমি চিৎকার করব। একলা মেয়েকে একা পেয়ে ছি। ওকে করো চিৎকার, আমি তা ছাড়বো। বাঁচাও, কে কোথায় আছেন?
আস্তে আস্তে বলতে লাগলো। আমি সোজা ও ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিলাম। রিয়া আমার চুল টেনে ধরলো। আমি আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। 4 মিনিট পর ছেড়ে দিতে রিয়া হাঁপাতে লাগলো। ওই আমাকে মেরে ফেলবে নাকি? তাড়াতাড়ি খেয়ে নাও, দুষ্টুমি করার সময় এখন নাই। আম্মু সন্দেহ করবে তাহলে। ওকে তুমি খাওয়াই দিলে তাহলে খাবো। ঢং, বসো যাও, খাওয়া দিচ্ছি। আমি খাটে বসতেই রিয়া আমার পাশে বসে হাত ধুয়ে খাবার প্লেটে ঢেলে আমাকে খাওয়াই দিতে লাগলো। আমিও রিয়াকে খাওয়াই দিতে লাগলাম। রিয়া খেতে চাইছিল না, জোর করে খাওয়াই দিলাম। দুইজন খাওয়া দাওয়া করে আমি রিয়ার কপালে কিস করে দিলাম। তারপর দুইজন রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলাম। রিয়ার সাথে টুকটাক গল্প করতে লাগলাম। আচ্ছা আদিত্য, তোমার ফ্যামিলি কি আমাকে মেনে নেবে? জানি না, বাট আমার যতটুকু মনে হয় আমি আমার আপুর সাহায্য নিতে পারি। যাই হোক, যখনকার ব্যাপার তখন ভাবা যাবে। এখন এইসব কথা বাদ দাও আর শুনো, পড়াশোনায় মনোযোগ দাও। সারাদিন খালি মাথায় রোমান্টিক কথাবার্তা ভেবে ভেবে পাগল হবে। রিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কিভাবে জানলে আমি রোমান্টিক জিনিস নিয়ে বেশি ভাবি? আমি তোমার স্বামী হই, সেইখানে তোমার বিষয়ে বুঝবো না? এটা কখনো হয় বলো? তাই? রিয়ার সাথে টুকটাক এভাবে কথা বলতে বলতে রিয়াকে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। এভাবে মাঝে মাঝে রিয়া রান্না করে দিতে যাইতো, আবার খাবার আন্টি পাঠিয়ে দিত। এভাবে 1 বছর কেটে গেল। 1 বছর পর সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি রিয়া কান্না করছে। আমি রিয়াকে কান্না করতে দেখে চমকে গেলাম। এই রিয়া, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? আদিত্য, আমার খুব ভয় করছে। অনেকদিন ধরে পিরিয়ড হচ্ছে না, তার উপরে এখন মাথা ঘোরায়, আবার বমি পায় সবকিছুতে। ইয়া, কি বলো? ডাক্তারের কাছে যাও। রিয়া আর কিছু বলতে যাবে তখনই আদিত্যর আপুর কল আসছে। আদিত্য কলটা রিসিভ করতেই, ভাই কেমন আছোস? আলহামদুলিল্লাহ। আপু তুমি কেমন আছো? আর তুমি দেশে এসেছো? তুইও আজ চলে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি আয়। ওকে আপু, আমি বাসায় যাব ভাবছিলাম, 8 দিন ছুটি পেয়েছি। ওকে, তাড়াতাড়ি আয়। আর কিছুক্ষণ আপুর সাথে কথা বলে কল কেটে দিলাম। রিয়ার দিকে তাকিয়ে বললাম, রিয়া কান্না করো না তো, ডাক্তারের কাছে চলো। আমার ভয় করছে, ডাক্তারের কাছে গেলে যদি বাচ্চা হয়ে থাকে তাহলে তো আমার ফ্যামিলি জেনে যাবে। অপরিচিত ডাক্তার নাই? না, এখানে সবাইকে আম্মু চেনে। আচ্ছা শোনো, আমার সাথে তুমি আমাদের ওইখানে চলো। পাগল হয়েছো নাকি? তোমার ওইখানে আমাকে পাঠাবে তোমার মনে হয়? আচ্ছা, একটা কাজ করতে পারো, তোমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে দূরে কোনো ডাক্তার দেখিয়ে আসো। এটাই ভাবছি। আর তুমি কি চলে যাবে? আপু এসেছে আর আমি এমনিতে টিকিট কেটেছিলাম বাসায় যাওয়ার জন্য। আচ্ছা, আমাকে বের হতে হবে, তুমি বাসায় যাও, আমি আসছি। এখনই চলে যাবে নাকি? রিয়া চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফোনটা নিয়ে রিয়াদের বাসায় গিয়ে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 3 ঘন্টা জার্নি করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রিয়াকে টেক্সট দিয়ে জানিয়ে দিলাম বাসায় এসেছি। নিচে গিয়ে আপুর পাশে বসতেই আপু বলল, আম্মু, আদিত্য কিন্তু আগের থেকে অনেকটা গুলুমুলু হয়ে গেছে। রাকিবের আব্বু আম্মু দেখি তোকে অনেক আদর যত্ন করছে। হা হা হা, গুলুমুলু হব না আবার? 3 বেলা যে পরিমাণ খাবার খাওয়ায় সেইখানে মোটা না হয়ে থাকা যায়? রাকিবের আম্মু আব্বু অনেক ভালো, আমাকে একদম নিজের সন্তানের মতো ভালোবাসে। আসলে অনেক ভালো। রাকিবের বোনটাকে আমার অনেক পছন্দ। মেয়েটার সাথে যত কথা বলি ততটা কাছের মনে হয়। রাকিবের বোনও আছে? সবার সাথে গল্প করতে করতে রিয়ার যে কল করছে ওইটা খেয়াল করি নাই। রুমে গিয়ে দেখি রিয়া অনেকবার কল করছে। রিয়াকে সাথে সাথে কল ব্যাক করলাম। রিয়া কল রিসিভ করে বলল, একদম আমাকে কল দিবেন না। আপনি তো বাসায় গিয়ে সুখে আছেন, আমার কল ধরবেন কেন? আমি মরি বাঁচি সেটা দেখার বিষয় তো আপনার না। রিয়া, আমি মানুষের ভিতরে ছিলাম তাই বুঝতে পারি নাই। হ্যাঁ, মানুষের ভেতরে তো থাকবেন, এখন তো আমার কোনো কিছুতেই বুঝতে পারবেন না। কথাটা বলে রিয়া কান্না করতে লাগলো। আমি আর কিছু বলতে যাব তার আগে রিয়া ফোন কেটে দিল। আমি আবার বারবার কল দিলে রিয়ার কল কেটে দিতে লাগলো। রাগে আর কল দিলাম না, ফোনটা এক ঢিল দিয়ে ভেঙে ফেললাম। রুম থেকে বের হয়ে বাহিরে চলে গেলাম। রাতের দিকে বাসায় এসে দেখি আপু, আম্মু আব্বু, দুলাভাই বসে আছে। আমি যেতেই আপু আমাকে বলল, কিরে ভাইয়া, তোর ফোন কোথায়? কেন আমার কাছে? চেক কর তো।
আমি পকেটে হাত দিতেই দেখি ফোন নাই। পরে মনে পড়ল রাগে বসে ঢিল মারছিলাম। আমাকে দেখে আপু বলল, তোর ফোন তোর রুমে ফ্লোরে দেখলাম ভেঙে চুরমার হয়ে গেছে। ও হয়তো কখন পড়ে গেছে বুঝতে পারি নাই। আচ্ছা থাকো, রুমে যাব। আমি রুমে গিয়ে দেখি ফোনটা টেবিলের উপরে। ফোনটা হাতে নিয়ে চালু করতে চেষ্টা করলাম, বাট চালু হলো না। পরে সিম খুলে রেখে দিলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, পড়তে বসলাম। পড়া শেষ করে রাতে খাবার খেয়ে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই চোখ খুলে দেখি আপুর ননদ। আমি ভয়ে লাফ দিয়ে খাট থেকে নেমে পড়লাম। আমাকে দেখে আপুর ননদ খিলখিল করে হাসতে লাগলো। আপনি এখানে কখন আসলেন? আমাকে দেখে মেয়েটা বলল, অনেকক্ষণ ধরে নাকি বসে আছে। আমি কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম দুইজন। নিচে যেতেই আপু বলল, মাশাআল্লাহ, দুজনকে অনেক সুন্দর মানাইছে। কি বলো আপু, কাদের দুজনকে মানাইছে? তোকে আর আমার আদরের ননদিনীকে। আপুর কথা শুনে দেখলাম আপুর ননদ লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আমি আবার হেসে বললাম, ভাই বোনের একটু মিল না থাকলে হয় না? কি? কিসের ভাই বোন? কেন, তোমার ননদ তোমার বোনের মতো, তেমন আমারও বোনের মতো। যাই হোক, আম্মু আমাকে 30,000 টাকা দাও তো। আপুকে এড়িয়ে আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু। আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন? আম্মু আমার ফোনটা ভেঙে গেছে, তাই একটা ফোন কিনবো আপাতত চালানোর জন্য। আমার কাছে এত 20,000-এর মতো হবে। এত অল্প দামের ফোন কিনে কি করবি? একেবারে আইফোন নিয়ে নে। আমার আইফোন ভালো লাগে না, কম দামের ভালো আছে। আচ্ছা, বাকি টাকা আমি দিচ্ছি। না থাক, 20,000-এর ভিতরে একটা কিনে নিব। তখন দুলাভাই এসেছে আমার হাতে, তার কার্ড দিয়ে বলে আমার যেটা পছন্দ ওইটা যেন কিনে নেই। আমি নিতে না চাইলে সবাই জোরাজোরি করাতে পারে, রাজি হয়ে যাই। ফোন কিনতে আমার সাথে আবার আপুর ননদকে পাঠিয়ে দিল। এতটা রাগ হলো কিছু বললাম না। ওনাকে নিয়ে ফোন কিনতে চলে গেলাম। উনি একটা আইফোন কিনলো আর আমি 40,000-এর ভিতরে একটা পছন্দ হলো, সেইটা কিনে নিলাম। দুইজন কিনে বাসায় চলে আসলাম। বাইকটা রেখে দুইজন বাসার ভিতরে ঢুকতেই আপু আমাকে আর ওনাকে দেখে বলল, ওই তো ওরা চলে এসেছে, দেখি দুইজন কি ফোন কিনলি। আপু আমাদের দুজনের ফোন দেখলো। আমার ফোন দেখানো শেষ করে আমি রুমে চলে আসলাম। রুমে এসেই প্রথমে সিমটা ফোনে তুলে ফেললাম। তুলে সোজা রিয়াকে কল দিলাম। অনেকক্ষণ রিং হওয়ার পর কলটা রিসিভ হলো। রিয়া কল রিসিভ করে বলল, কে আপনি? বারবার কল কেন দিচ্ছেন? সরি রিয়া, তোমার রাগ হওয়া স্বাভাবিক। জান, আমার ফোনটা ভেঙে গেছিল গতকাল। আজকে ফোন কিনে সিম তুলে তোমাকে ফোন দিলাম। থাক মিস্টার আদিত্য, আর মিথ্যা বলতে হবে না। আমাকে আর কোনো দিন ফোন দিয়েন না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? বিয়ে ঠিক হয়েছে মানে? হ্যাঁ, আমার ফুফাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি যা তা বলো, তোমার বিয়ে কিভাবে ঠিক হয়? আমি থাকতে তোমার বিয়ে হতে পারে না। দেখো, আমার সাথে মজা করো না। আমি আপনার সাথে মজা করছি না। আপনাদের সবাইকে ভাইয়া ইনভাইট কার্ড নিয়ে যাবে। ফালতু কথা বাদ দাও, আগে বলো ডাক্তারের কাছে গেছিলে? ডাক্তার কি বলল? কি করবেন? আমি মা হতে চলেছি, আর বাচ্চাটা ফেলে দেব? কারণ এই বাচ্চার বাবার কোনো পরিচয় নাই। আমার ফ্যামিলি জানার আগেই আমি নষ্ট করে ফেলবো। কি নষ্ট করে ফেলবে মানে? ওর বাবা নাই, ওর বাবা নাম নাই মানে? রিয়া, একদম বাজে কথা বলবে না। সত্যি কি আমরা বাবা মা হতে চলছি রিয়া? আমরা না, আমি একা মা হতে চলেছি। যাই হোক, ফোন রাখেন, আর কোনোদিন আমাকে ফোন দিবেন না। রিয়া, এভাবে বলো না জান, রাগ করো না প্লিজ। সরি, সত্যি বলছি জান, আমার ফোন ভেঙে গেছে। বিশ্বাস না হলে ওয়েট, ভিডিও কলে আসো। আমার বিশ্বাসে কিছু যায় না আসে না। আমি কিছু শুনতে চাই না। ওয়েট, আমি ছবি পাঠাই তাহলে বুঝতে পারবে। আমি ভাঙা ফোনটা কয়েকটা ছবি তুলে রিয়াকে পাঠিয়ে দিলাম। রিয়া ছবিগুলো দেখে চিৎকার করে বলতে লাগলো, ফোন ভেঙে গেছে একবারও কি কারো ফোন দিয়ে বলা যায় নাই? আমার ফোন নষ্ট হয়ে গেছে, কতটা ভয় পাইছে আপনার ধারণা আছে? তার উপরে আবার ফুপি তার ছেলের বউ করে নিতে চায়। আমি তো রাকিবকে কল করে বলেছি। আমি ভেবেছিলাম রাকিব নিশ্চয়ই তোমাদের বলবে। ফ্যামিলির কাউকে কিছুই বলে নাই। আদিত্য প্লিজ কিছু একটা করো। যদি নিজের বাবা মাকে বলতে না পারো তাহলে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিও। আর এই বাচ্চাটা কি করব আমি জানি না। সবাই জানাজানি হয়ে গেলে নিশ্চয়ই এই বাচ্চা নষ্ট করতে উঠে পড়ে লাগবে। কিছু হবে না, আমি দেখছি আমি কি করতে পারি।
প্লিজ কান্না করো না। আচ্ছা ফোনটা রাখছি যান। আমি ফোনটা কেটে দিয়ে রুমের ভিতরে হাঁটাহাঁটি করতে লাগলাম। মাথায় যেন কোনো কিছু কাজ করছে না, কি করব ভেবে পারছি না। তখন পিছন থেকে আমার এক কাজিন আমাকে বলল, সবাই আমাকে ডাকছে। আমি নিজেকে শান্ত করে নিচে যেতে লাগলাম। নিচে গিয়ে দেখি সবাই হাসাহাসি করছে। আমাকে দেখে আপু বলল, আদিত্য, কিরে সারাদিন ঘরের ভেতরে কি করস? আমাদেরকে সময় দেওয়ার মতো সময় নাই দেখি তোর হাতে। আরে না আপু, কি বলো, সময় থাকবে না কেন? আপু আর কিছু বলতে যাবে তখনই রাফি এসে রাগী লোক নিয়ে বলল, ভাইয়া সমস্যা কি তোমার? হ্যাঁ, তোমার জন্য আমাদের সিলেট থেকে এখানে আসতে হলো। কি সমস্যা তোমার বলো তো? ফোন বন্ধ কেন তোমার? সেই গতকাল থেকে কতবার কল দিয়েছি, তোমার কোনো খোঁজ খবর নাই। কিরে পিচ্ছি, এত রেগে আছিস কেন? বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলে? আপু তুমি এখন এসেছো? আগামীকাল এসেছি, তা তুই এত রেগে আছিস কেন? তোমার ভাইকে খুন করতে ইচ্ছে করছে। ওই ভাইয়া বলছো না কেন? কি সমস্যা তোমার? রাফি প্লিজ শান্ত হ, আমার কথাটা শোন। কি শুনবো? হ্যাঁ, ফাজলামি করো তুমি। আরে ভাই শোন, গতকাল রাগে ফোনটা ভেঙে ফেলছিলাম, আর অনেকবার চালু করার চেষ্টা করছি, হয় নাই, তাই কাউকে কল করতে পারি নাই। শুধু রাকিবকে কল করছিলাম আম্মুর ফোন দিয়ে। আজ ফোন কিনে কল করছিলাম। একবার তো বলতে পারতে নাকি? যাই হোক এসব বাদ দে, আমার তোর সাথে কথা আছে। তুই এসেছিস, অনেক ভালো হয়েছে, রুমে চল। হ্যাঁ, আমারও তোমার সাথে অনেক কথা আছে, আর তোমাকে কথাগুলো জানানো খুব দরকার। আমারও অনেক কথা আছে, চল তুই আমার সাথে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আচ্ছা চলো। আমি রাফিকে নিয়ে রুমে যেতে নিব, তখনই পিছন থেকে আপু বলে উঠল, ওই ওয়েট, কেউ রুমে যাবি না। আদিত্য, তোর সাথে আমাদের কথা আছে, আমাদের কথা শোন। আপু পরে কথা শুনবো, এখন একটু কাজ আছে। আমাদের কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদের কথাটা শোন। ওকে বলো। আপু আমাকে অন্যদের সাথে বসিয়ে আপু বলল, আদিত্য, আমরা সবাই চাই আম্মু, তুমি বলো। উফ, একজন বলে হয়, এত হেয়ালি করার কি আছে? আমি বলছি আদিত্য, আমরা চাচ্ছি তোকে রূপা মামুনির সাথে বিয়ে দিতে চাচ্ছি। রূপা মামুনি তোকে পছন্দ করে, আর তুমিও নিশ্চয়ই রূপা মামুনিকে পছন্দ করো। আম্মুর কথা শুনে আমি আর রাফি লাফ দিয়ে উঠে পড়লাম। আমি আর রাফি একসাথে বলে উঠলাম, কি? কি, আমার সারপ্রাইজ কেমন লাগলো? এটা সারপ্রাইজ ছিল? সবাই হাসতে লাগলো, আর আপুর ননদ রূপা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আমি রাগে শরীরটা জ্বলতে লাগলো। আমি কিছু বলবো তখনই আপু বলল, শোন, তোদের বিয়েটা এই মাসে দিয়ে দিব ভাবছি। আমার ননদটার আর সহ্য হচ্ছে না, সেই তোকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছে, সবসময় আমার মাথা খেয়ে ফেলে, তাই ভাবছি এই মাসে বিয়েটা দিয়ে দিব। তুই কি বলিস? আপু এসব কি বলছো? দেখো আপু, আমি রূপাকে আমার ছোট বোনের নজরে দেখি, ওকে আমি কখনো অন্য নজরে দেখি নাই। দেখোস নাই, বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আর আমার ননদটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আর সব দিক দিয়ে পারফেক্ট। প্লিজ সবাই কিছু মনে করবেন না। আর রূপা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে কখনো অন্য চোখে দেখি নাই। আমি তোমাকে আমার ছোট বোন হিসেবে দেখেছি। আম্মুর কথা শুনে সবাই দাঁড়িয়ে গেল। আব্বু, আম্মু, আপু আর দুলা ভাই অনেকটা রেগে গেল। আম্মু রাগী লোক নিয়ে বলল, কেন বিয়ে করতে পারবি না? হ্যাঁ, আগে বোন ভাবতি বিয়ে করলে বউ হিসাবে ভালোবাসবি। এখানে এত হেয়ালি কি হলো? রূপা তো আর তোর নিজের মায়ের পেটের বোন না যে তোকে বিয়ে করা যাবে না। খালামণি কিছু মনে করো না, দেখো ভাইয়া ওনাকে বিয়ে করতে পারবে না। কেন করতে পারবে না? হ্যাঁ, ওনাকে বিয়ে করলে না ভাইয়া সুখী থাকবে না উনি। ভাইয়া কখনো সুখী হবে না, আর উনিও না। তাই এই বিয়েটা না হয় ভালো। চুপ কিসের? সুখী হবে না? হ্যাঁ, বিআই সাহেব, এই সপ্তাহের মধ্যেই ওদের বিয়ে, দেখি কিভাবে ও না করে থাকে। আরে আজব তো, আমি ওনাকে বিয়ে করব না, এইটা কি বুঝতে পারছো না? দেখো রূপা, তুমি আমার থেকে ভালো ছেলে পাবে, তোমার মনের মতো একটা স্বামী পাবে। আমার সাথে বিয়ে হলে তুমি কোনোদিন ভালোবাসা পাবে না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি কথাটা শেষ করতে না করতে ঠাস ঠাস করে আব্বু আম্মু থাপ্পড় মেরে দিল। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আম্মু আরও রেগে গিয়ে বলল, বিয়ে করবি না মানে তোর ঘাড় করবে বিয়ে। সুমাইয়ের আব্বু, এখনই কাজী সাহেবকে নিয়ে আসো, এখনই বিয়ে দিয়ে দিব। কি পাইছে? হ্যাঁ, ওর এত বড় সাহস আমাদের মুখের উপরে না করে দেয়। খালামণি তুমি ভাইয়ার ওপর
এভাবে রুষা আপুকে চাপিয়ে দিতে পারো না। তুই চুপ কর, কোনটা করলে কি হবে সেটা আমি বুঝবো। আব্বু কাজীকে কল দিতে যাবে, সাথে সাথে আমি আম্মুর পায়ে ধরে বললাম, আম্মু আমি এই বিয়ে করতে পারবো না, আমাকে প্লিজ বোঝার চেষ্টা করো। আমি এই বিয়ে করলে 4টা জীবন নষ্ট হয়ে যাবে। 4টা জীবন নষ্ট হবে মানে? হ্যাঁ ভাইয়া ঠিক বলেছে, প্লিজ খালামণি এই বিয়েটা দিও না, 4টা জীবন নষ্ট করে দিও না। কে যাতা বলছিস? বিয়ে দিলে 4টা জীবন কার কার? ভাইয়া আর চুপ থেকো না, এখন বলে দাও, এখনই সময়, সবকিছু বলে দাও। আমি কিছু বলতে যাব তখনই ফোন বেজে উঠল। ফোনটা রিয়ার নাম দেখে কেটে দিলাম। যখন বলতে যাব তখনই রিয়া কল দিতে লাগলো। বারবার কেটে দিতে লাগলাম। তখন আপু বলল, কে এতবার কল দেয়? ধর কলটা। আমি কলটা রিসিভ করে দূরে চলে আসলাম। রিয়া কান্না করতে করতে বলল, আদিত্য সর্বনাশ হয়ে গেছে। আম্মু জেনে গেছে আমার যে পেটে বাবু। আদিত্য আমাকে মেরে ফেলবে। ভাইয়া আব্বুকে জানলে আমাকে শেষ করে ফেলবে। আদিত্য কিছু একটা করো। উফ, রিয়া কান্না করতে লাগলো। আমি রিয়াকে বলতে লাগলাম, রিয়া কান্না করো না, আমি দেখছি কি করা যায়। কখন সেই এক কথা আমি দেখেছি। আরে আর কত দেখবি বল? আমি মরলে তুই দেখতে আসিস। আজকে ভেতরে যদি বাবা মাকে বলতে না পারোস তাহলে আমার মরা মুখ দেখবি। কথাটা বলে রিয়া ফোনটা কেটে দিল। আমি বারবার কল দিতে গিয়ে কেটে দিতে লাগলো। আমি এক পর্যায়ে নিজের কান্না ধরে রাখতে পারলাম না, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি তাড়াতাড়ি রাফির কাছে গিয়ে বললাম, রাফি প্লিজ তোর ফোনটা দে। কি হয়েছে? আরে আগে ফোনটা দে। ওই আমার ফোন ধরছে না। আল্লাহ জানে উল্টাপাল্টা কিছু না করলেই হলো। রাফির ফোনটা হাতে নিয়ে কল দিতে লাগলাম। আর আম্মু আমাকে ঘুরিয়ে বলল, আমার কথা শুনতে পাচ্ছিস না? এইসব ফোন রাখ, আজ তোর বিয়ে দিয়ে দিব। আর এইসব ন্যাকা কান্না করে লাভ নাই। আম্মু তোমার সাথে পরে কথা বলছি, প্লিজ ডিস্টার্ব করো না। ফোন রাখ তুই, এক্ষুনি পাঞ্জাবি পরে আয়। কথাটা বলে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। আমি আম্মুর থেকে ফোন নেওয়ার চেষ্টা করতে লাগলাম। আম্মু প্লিজ ফোনটা দাও, প্লিজ দাও ফোনটা। আগে পাঞ্জাবি পরে আয়, বিয়ে করে তারপর যা ইচ্ছে করিস। আম্মু ফোনটা দাও, আমি বিয়ে করব না। কেন বিয়ে করবি না? কি সমস্যা তোর? যদি না বলস তাহলে ফোন পাবি না তুই। আমি অনেকবার চাইতে লাগলাম। আম্মু বারবার এক প্রশ্ন করে বিরক্ত করতে লাগলো। ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি চিৎকার করে বলতে লাগলাম, সমস্যা কি তোমাদের? বাংলা কথা বোঝো না? আমি বিয়ে করব না মানে বিয়ে করব না। কেন বিয়ে করবি না? আবার আমাদের উপর চিল্লায় কথা বলস। শুনতে চাও কেন বিয়ে করব না? হ্যাঁ শুনতে চাই, বল কেন করবি না? কারণ ভাইয়া একজনকে ভালোবাসে। ভালোবাসে মানে? হ্যাঁ ভালোবাসে। আর সব থেকে বড় কথা হলো ভাইয়া বিবাহিত, ভাইয়ার স্ত্রী আছে। আর স্ত্রী থাকাকালীন কিভাবে অন্য নারীকে বিয়ে করবে? আর তার থেকে বড় কথা, ভাইয়া ভাবির জীবনে নতুন মানুষ আসতে চলেছে, আর সেখানে অন্য কাউকে বিয়ে কিভাবে করবে বলো? রাফির কথা শুনে সবাই অবাক হয়ে কয়েক পা পিছিয়ে যায়। আমি কান্নায় করতে লাগলাম। আম্মু সাথে সাথে মাথা ঘুরে পড়ে যেতে নিবে, সাথে সাথে আমি ধরে ফেলি। আপু আমাকে ধাক্কা দিয়ে বলল, খবরদার, তুই আমার আম্মুকে টাচ করবি না। আম্মু, আপু প্লিজ আম্মুকে বসাও ওইখানে। আম্মুকে সবাই ধরে রুমে নিয়ে গেল। আমি রুমে যেতে নিলে আমাকে আপু ঢুকতে দিল না। আপু চিৎকার করে বলল, তুই আমার আম্মুর পাশে আসিস না, তোকে দেখলে আম্মু আরো অসুস্থ হয়ে যাবে। তুই এখান থেকে চলে যা। আপু আমি একবার আম্মুর সাথে কথা বলতে চাই, তারপর আম্মু যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। কথাটা বলে জোর করে রুমের ভিতরে ঢুকি। আম্মু আমাকে দেখে কান্না করতে করতে বলল, আমি এই ছেলেকে নিয়ে গল্প করতাম যে কিনা মা বাবাকে ছাড়া বিয়ে করে ফেলেছে। আম্মু আমার পুরো কাহিনীটা শুনো, তারপর তুমি আমাকে যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নিব। আমি কোনো কথাই শুনতে চাই না, তুই আমার সামনে থেকে বের হয়ে যা। আমি আর রাফি হাত জোর করে সবার থেকে রিকোয়েস্ট করে পরে সবাইকে প্রথম থেকে সব কিছু খুলে বললাম। সবাই শুনে কিছুটা বুঝলে আম্মু কান্না করতে লাগলো। তাই বলে একবার আমাদের বলবি না? এভাবে চেপে রাখতে পারলি কিভাবে? আমরা কি খুব খারাপ যে তোদের বিয়ে মেনে নিতাম না? আম্মু তখন আমাদের মাঝে কোনো পরিচয় ছিল না, আমরা নিজেরা একে অপরকে মেনে নিতে পারছিলাম না। এমনিতে তোমাদের ভয়ে কি ভেবে নিবে ভেবে
মাথা কাজ করছিল না। এক্ষুনি আমি আমার বৌমাকে নিয়ে আসব। আম্মু, এটা করলে অনেক ভালো হয়। আম্মু প্লিজ আমার সাথে আজই চলো। রিয়া ফোন ধরছে না। ওই উল্টাপাল্টা কিছু করে ফেললে আমি বাঁচবো না। আমি আমার সন্তান, আমার স্ত্রীকে আমি হারাতে চাই না। আম্মু, আমি ওদের খুব ভালোবাসি। রূপা, আব্বু আম্মু আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েন। আমার ভাইয়ের বউ সন্তানকে আমরা ফেলে দিতে পারি না। হয়তো ওরা ভুল করছে লুকিয়ে, বাট আমরা যখন জেনে গেছি তখন এইভাবে ওদের ক্ষতি হতে দিতে পারি না। আপুর কথা শুনে রূপা ওর আব্বু আম্মু দুলাভাই বুঝতে পেরে আমাদের সাথে সায় দিল। তারপর সবাই রেডি হয়ে আমার সাথে রাকিবদের বাসায় যাওয়ার জন্য রওনা দিল। প্রায় 3টা 30 মিনিট লেগে গেল ওদের বাসায় যেতে। ওদের বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই রাকিব বলল, আরে আপনারা যে কেমন আছেন, ভিতরে আসেন। রাকিব আমাদের সবাইকে ভিতরে নিয়ে গেল। রাকিবের আব্বু আম্মু সবার সাথে পরিচয় করিয়ে দিল। আপু রাকিবকে বলল, রাকিব, তোমার বোন কোথায়? আপু ওই তো রুমে আছে। ওকে ডাক দাও। রাকিব ডাক দিতে চাইল না, কিন্তু উপায় না পেয়ে রিয়াকে নিয়ে আসলো। রিয়ার দিকে তাকাতেই বুকের ভিতরটা কেঁপে উঠল। রিয়ার ঠোঁট কেটে গেছে, চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে। হাতের দিকে তাকাতেই দেখলাম রিয়া ওড়না দিয়ে হাত লুকালো। বুঝতে বাকি রইল না রিয়াকে যে মারছে। রিয়া এসেছে, সবাইকে সালাম দিল। আম্মু আপু রিয়াকে নিজের কাছে বসিয়ে দিয়ে বলল, মাশাল্লাহ, আমার ভাই বউটাকে তো একদম পরীদের মতো দেখতে। কিন্তু রিয়া, তোমার হাতে এসব কিসের দাগ? মুখে থাপ্পড়ের দাগ কেন? আপুর কথা শুনে সবাই থতমত খেয়ে গেল। আপু ঠিক বুঝলাম না, রিয়া আপনার ভাই বউ মানে? ভাবি, আপনারা হয়তো কিছু জানেন না। রিয়াকে আপনারা মেরেছেন, তাই না? ভাবি, আমি আদিত্যর কাছে সব কিছু শুনেছি। রিয়ার পেটে আরও কারণ না, আদিত্য সন্তান। রাকিব কথা ঘুরিয়ে বলল। আম্মুর কথা বলা শেষ হতে না হতে সবাই উঠে দাঁড়ালো। রাকিব আমার দিকে রাগী লুক নিয়ে তাকাতেই রাফি সবকিছু সবাইকে খুলে বলল। তারপর সবাই বুঝতে পেরে বলল, আমাদের তো একবার বলতে পারতে বিষয়টা। দুইজন এইভাবে লুকিয়ে গেছো কেন? আদিত্য, তুই আমার বেস্ট হোস, আমাকে একবার তুই বলতে পারস নাই? আমি কি তোদের বিয়ে মেনে নিতাম না? আমি কি জানি না আমার বোন আমার বেস্ট ফ্রেন্ড কেমন? ওই তোর ফ্রেন্ডশিপ নষ্ট হবে ভয় বলতে পারে নাই। প্লিজ ভাইয়া, ওকে তুমি ভুল বোঝো না। ওই তোমাকে অনেক ভালোবাসে। এই, ওর ভালোবাসা নিজের বেস্ট ফ্রেন্ডকেও বুঝতে পারে না। আমি রাকিবকে জড়িয়ে ধরে মাপ চাইলাম। সবার থেকে ক্ষমা চাওয়ার পর সবাই মাফ করে দিল। আমাকে আর রিয়াকে আবার নতুন করে বিয়ে দিয়ে দিল। আমি আর রিয়া বাসর ঘরে বসে আছি। রিয়া বলল, আমাদের প্রথম বাসর রাত হলো চিলেকোঠায়, আর দ্বিতীয় বাসর ঘর হচ্ছে রুমে, তাও আবার বাচ্চা পেটে নিয়ে। হা হা হা, সব ইউনিক। রিয়া হাসতে হাসতে আমাকে কয়েকটা কিল ঘুষি দিল। আমি শক্ত করে জড়িয়ে ধরলাম। ভালোবাসি মিষ্টি পাখিটাকে। আমিও ভালোবাসি আমার বরটাকে।